কর্মসূচিটা করতে গিয়ে দুইটা লক্ষ্যকে সামনে নিয়ে এসেছেন। একটা হলো গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, আরেকটা হলো কৃষির উন্নয়ন, কৃষি বিপ্লব যেটা আমরা বলছি। এবং তিনি এই কর্মসূচিটা এত জনপ্রিয় ছিল তার সময়ে, এবং তিনি গ্রামের মানুষের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত হয়েছিলেন এবং গ্রামের মানুষের সঙ্গে সেভাবে তার সম্পর্কটাও স্থান পেয়েছে খুব অঙ্গাঙ্গী ভাবে। দীর্ঘদিন এই খালকরণ কর্মসূচিটা বন্ধ ছিল, বাধাগ্রস্ত ছিল, বা অনেক সরকার করেন নাই। আমাদের এবারে নির্বাচনী যে ইস্তাহার ছিল, সেই ইস্তাহারে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের আগেই বিভিন্ন জায়গায় জনসভা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আমাদের যে নির্বাচনী ইস্তাহার ছিল সেই ইস্তাহারে তিনি একদম স্পেসিফিক উল্লেখ করেছেন যে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব আগামী 5 বছর। সে অনুযায়ী আমরা এই কর্মসূচি নির্বাচনের পরে হাতে নিয়েছি। নির্বাচনের পরে হাতে নিয়ে আমরা কিন্তু বসে নাই। মাননীয় প্রধানমন্ত্রী যেদিন শপথ নিয়েছেন 17ই ফেব্রুয়ারি, তারপর থেকে কন্টিনিউ আমরা মাঠে কাজ শুরু করেছি এবং দিনাজপুরের কাহারোল উপজেলায় শাহপাড়া খাল খনন আর পুনঃখনন। খাল তো শুধু খনন হবে না, খাল কিন্তু পুনঃখনন হবে ম্যাক্সিমাম জায়গায় পুনঃখননে হবে। কোনো খাল যে নতুন করে আমরা খনন করব এটা কিন্তু ব্যয় সাপেক্ষ এবং এটা খুব বেশি প্রয়োজন অনেক জায়গায় পড়ে না। যেহেতু প্রেসিডেন্ট জিয়া বা তার আগ থেকেই সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে খাল, হাজার হাজার খাল রয়েছে সারা বাংলাদেশে। সেই খালগুলা গুরুত্ব অনুযায়ী যেটা খুব বেশি প্রবাহ থাকবে, নদীর সঙ্গে সংযুক্ত থাকবে সারা বাংলাদেশে, সেই খালগুলাকে ফাইন্ড আউট করে আমাদের একটা সংস্থা আছে IWM, ওয়ারফো, এবং আরেকটা আছে CGEIS। এর মাধ্যমে আমরা ফাইন্ড আউট করছি কোন খালগুলা সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে। সে অনুযায়ী আমরা 20 কিলোমিটার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি। আন্তঃমন্ত্রণালয় এই কারণে যে সব খাল যে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে করব তা না, খুব হেভি খাল যেগুলা বড় বড় সেগুলা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে হয়। আর এখানে কৃষি মন্ত্রণালয় আছে, LGD আছে, এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় আছে। 4টা মন্ত্রণালয় মিলে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল কিভাবে করা যাবে সেই প্ল্যান আমরা অলরেডি করে ফেলেছি। খাল খনন প্রক্রিয়া যেটা শুরু হয়েছে এটা কিন্তু শেষ নাই, কন্টিনিউ হচ্ছে এবং খুব গুরুত্ব দিয়ে আমরা সেটা শেষ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েই আমরা শুরু করেছি। এখন খাল খনন কর্মসূচির কারণে কি হচ্ছে কি হবে সেটা যদি আমি বলেন একটু ব্যাখ্যা করাটা খুব জরুরি আমাদের দেশের মানুষ বা এই প্রজন্মের কাছেও, বা এই এখন বর্তমান সমসাময়িক কালে সবার সামনে তুলে ধরা। আমাদের লক্ষ্যটাকে সামনে রেখেই কথাগুলো বলছি যে উপকারটা কি। উপকারটা হলো একটা সেচের উন্নয়ন। রাইট, আমার মনে হয় যে খাল খননের যে উপকারের ব্যাপারটি মোটামুটি ভাবে জনগণ এটা বুঝতে পারে। আমাদের যে স্পেসিফিক, কারণ আপনাদের এই বক্তব্য শুধু আসলে আপনারা সরকারে এসেছেন বলে না, আপনারা যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার মানে সরকারে আসার আগেই যে প্রধান 9টি বিষয় ছিল, সেই 9টি বিষয়ের একটি খাল খনন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই 20,000 কিলোমিটার যেটি আপনি বলতেছেন যে নদী খনন ও পুনর্খনন বা খাল খনন ও পুনর্খনন, এটার মধ্যে 25 কোটি গাছ লাগানোর প্রসঙ্গও ছিল হচ্ছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর প্রসঙ্গ, ছিল হচ্ছে পরিবেশ রক্ষা ও জলবায়ুর উপরে যে নেতিবাচক প্রভাব পড়বে সেটি ঠেকানোর না। শুধু খাল খননের সঙ্গেই যে 25 কোটি গাছ তা না, আমি ইশতেহারের কথা বলতেছি সিনিয়র নেতার কাছে সেটা সবটা মিলে। কিন্তু এই পুরো ব্যাপারটার মধ্যে আপনারা জনগণকে সম্পৃক্ত করতে চেয়েছেন, এক ধরনের স্বেচ্ছাশ্রমেরও আহ্বান ছিল সেই ইশতেহারের মধ্যে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যাতে ব্যয় কম করতে হয় সে ব্যাপারটিও ছিল। কিন্তু আপনারা সরকারে আসার সঙ্গে সঙ্গে আমরা এই প্রশ্ন করতে চাই যে আপনারা যখন এগুলি করতেছেন তখন এই সবগুলি ব্যাপারে আপনারা মাথায় রাখতেছেন কিনা, নাকি এটা একটা স্লোগানে পর্যবেসিত হচ্ছে। আবার এই খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট রাখা হচ্ছে, সেই কথাটি কোত্থেকে আসতেছে? জনাব শহীদুদ্দিন চৌধুরী, দেখুন এই দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, টাকা লুণ্ঠন হয়েছে, দুর্নীতি হয়েছে প্রচুর পরিমাণে। আমরা ডে 1 থেকে দায়িত্ব নিয়েই তো কাজ শুরু করেছি।
যে দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হবে না, লুণ্ঠন হবে না, দুর্নীতি হবে না, সেখানে খাল খননের টাকা স্বাভাবিক কারণেই তো আমরা আমাদের নিজের টাকা দিয়ে আমরা সেটা করতে পারি, এবং সেই কাজটাকেই আমরা হাতে নিয়েছি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমরা জানি যে এটা একটা কঠিন কাজ, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে এই কাজটা শুরু করেছি। আপনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কথা বলতেছিলেন, আপনারা এই কাজটিও যেহেতু 20,000 কিলোমিটার, আপনি জানেন যে এই কাজটির মধ্যেও আসলে প্রচুর পরিমাণে শ্রম এবং টাকা জড়িত, এটার মধ্যে দুর্নীতি চেক কিভাবে দিচ্ছেন মাননীয় মন্ত্রী? না দেখুন, এক সময় প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, তখন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে এঙ্গেজ করেছেন। এবং আরেকটা অংশ ছিল তখন যে এর পাশাপাশি যে একটা কর্মসংস্থানের মাধ্যমে সেখানে আর্থিক সহযোগিতা করা হতো, এবং সেখানে যারা লেবার ওয়ার্ক সেটা করতেন। এখন এই মুহূর্তে স্বেচ্ছাশ্রমটার মাধ্যমে যে আমরা খুব বেশি খাল খনন করতে পারবো, এটা বাস্তবতা খুব মিলছে না। সেই জন্য আমরা নিজেরা যে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি, সেটা হলো একদিকে 50% থাকবে মেশিন ওয়ার্ক আর 50% থাকবে লেবার ওয়ার্ক। সেখানে একটা কর্মসংস্থানের একটা বিশাল সুযোগ রয়েছে, সেটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি। সেই অনুযায়ী আমরা ইতিমধ্যে 5 বছরের জন্য আগামী 5 বছর 20,000 কিলোমিটার যে পরিকল্পনা নিয়েছে 4টা মন্ত্রণালয় মিলে, সেটার জন্য আমরা কয়েক দফা মিটিং করেছি, সিদ্ধান্ত নিয়েছি, এবং এখানে কোনোভাবেই দুর্নীতির কোনো সুযোগ নাই। এবং সেই ব্যাপারে আমি জিরো টলারেন্স বলবো না, তবে এই বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যেটা দায়িত্ববোধ থেকে আমরা খুব স্বচ্ছ দৃশ্যমান ভাবে এই খাল খনন কর্মসূচিটাকে এগিয়ে নিচ্ছি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট উৎসাহ উদ্দীপনা একদিকে সবাইকে দিচ্ছেন, আরেকদিকে আমরা সবাই এঙ্গেজ হচ্ছি, সবাইকে নিয়ে আমরা এই কর্মসূচিটাকে অব্যাহত রেখেছি। বিশেষ করে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন বিভিন্ন জেলায়, বিভিন্ন নির্বাচনী এলাকায়, তারা এই দায়িত্বটা নিয়ে কাজ করছেন, এবং আমাদের মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্নভাবে আমরা এই বরাদ্দ দিচ্ছি। এর মধ্যে কিছু কিছু খাল আছে যেখানে শেষ প্রক্রিয়াটাকে খুব ত্বরান্বিত করার জন্য সেই প্রকল্পকে আমরা অন্তর্ভুক্ত করেছি। সেটাও একটা খালের অংশ হিসাবে আমরা টোটালি আমার ধারণা 20,000 বেশি হবে 5 বছরে। ইতিমধ্যে 180 দিনের। মিস্টার চৌধুরী, আপনি আমাকে যদি, কারণ আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমি আপনাকে বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে চিনি, বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে আপনাকে নেতৃত্ব দিয়ে আসতে দেখছি, এবং আপনাকে আমি আজকে মন্ত্রী বলে না, আপনাকে আমি পছন্দ করি এক ধরনের স্বচ্ছতার জন্য। সেজন্য আমি হচ্ছে যে এই মানে এই মডেলটা একটু বুঝতে চাইতেছিলাম যে ধরেন কোনো জায়গায় আপনি খাল খননের জন্য টাকা দিবেন, সেটা আপনি কিভাবে দেন, বা এই প্রক্রিয়াটা আসলে কি? মানে এটা তো আমাদের মানে এটা তো কোনো টেন্ডার বা কোনো টেন্ডার হচ্ছে দুইটা জিনিস। যেমন ত্রাণ মন্ত্রণালয় যেটা দিচ্ছে সেটা হলো পিএসসি। আচ্ছা, সেখানে ইউনিয়নে যারা আছেন চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, তাদের নেতৃত্বে সামাজিকভাবে আরো 8-10 জনকে নিয়ে একটা কমিটি হচ্ছে। সেটা গেল একটা সাইড, এটা হলো ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা। আর কৃষি মন্ত্রণালয়, এলজিডি এবং আমাদের মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় সরাসরি টেন্ডার হচ্ছে। যেই টেন্ডারে সবাই অংশগ্রহণ করছে, এক একটা খাল হয়তো বা 1.5 কোটি 1 কোটি 1.5 কোটি টাকা লাগে, বা কোথাও এর কমও লাগে 40-50 লাখ। আমরা যেরকম আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের 1 কিলোমিটার খাল খনন করতে প্রায় 50 লাখ টাকা লাগে। আবার দুর্যোগ ব্যবস্থাপনায় সেটা 25 লাখ টাকার মধ্যে হয়ে যায়। তো সুতরাং এটা সম্পূর্ণভাবে আমাদের মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার বাইরে যে মন্ত্রণালয় আছে সেখানে টেন্ডার প্রক্রিয়া হচ্ছে। টেন্ডারের মাধ্যমে, স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে সেটা যারা খাল খনন কর্মসূচিতে আমরা এঙ্গেজ করছি, সেই কন্ট্রাক্টররাই অর্ধেক মেশিন ওয়ার্ক করবে আর অর্ধেক লেবার ওয়ার্ক করবে। আপনার এবং সেইভাবে স্বচ্ছতার সহিত হচ্ছে। আপনি যাদের কন্ট্রাক্ট দিচ্ছেন সেই কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের আমলে এটা কিন্তু ইজিপি সিস্টেম। ইজিপিতে এটা ওপেন টেন্ডার হচ্ছে, সবাই আপনার ইলেকট্রনিক মিডিয়াতে মাধ্যমে অংশগ্রহণ করতেছে, এবং এটা সম্পূর্ণ কম্পিউটারাইজ। এখানে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। প্রতিদিন আমরা ইজিপি সিস্টেমে অনেক ফাইল সাইন করি, কিন্তু সেখানে আমাদের কাউকে ফেভার করার কোনো সুযোগ নাই।
আচ্ছা, এটা আমি একটু মনে রাখলাম। এনি ভাই, আমি স্বচ্ছ প্রক্রিয়া। আমি হয়তো 2 মাস, 5 মাস, 6 মাস পরে আবার আপনার সাথে কথা হলে আবার আপনাকে জিজ্ঞেস করবো যে এই প্রক্রিয়াটা আসলে যথেষ্ট স্বচ্ছ কিনা, এবং শুধুমাত্র বিএনপির লোকজন দেখে দেখে আসলে আপনি টেন্ডার দিচ্ছেন কিনা, বা আপনার যারা অনুসারী আছেন তাদেরকে যারা এটা তো কোনো কোনো সুযোগ নেই। নেই। ওকে, আমি আমার নির্বাচনী এলাকাও তা পারি নাই, চেষ্টা করছিলেন এই জন্যই। কোনটা? মানে নির্বাচনী এলাকায় পারি না, এটা এমন একটা আক্ষেপ নিয়ে বলছিলেন। না না, আমার কর্মীদের আবদার থাকতে পারে, আচ্ছা, কিন্তু আমি এজ এ মিনিস্টার যে এটা আপনি আমার দায়িত্ববোধ থেকে আমি ইচ্ছে করলেও পারবো না। ওকে, এখানেই স্বচ্ছতা। আচ্ছা, একটু জাতীয় জাতীয় প্রসঙ্গে আসি, যে পদ্মা ব্যারেজ প্রকল্প ও তিস্তা পরিকল্পনা মহাবাস্তবনের কথা গত কয়েকদিন ধরে আপনি এবং আপনার মন্ত্রণালয়ে যিনি প্রতিমন্ত্রী আছেন তিনি বলে যাচ্ছেন এসব বড় প্রকল্পে চীন অর্থায়ন করতে পারে, এটাও আলোচনায় রয়েছে। বর্তমান সময়ে চীনের সঙ্গে বড় কোনো প্রকল্প, এবং যেহেতু ভারত আমাদের একজন খুবই নিকটতম প্রতিবেশী এবং প্রবল প্রতিবেশী, সেই জন্য এইটা নিয়ে প্রশ্ন উঠবেই। আপনি এই প্রসঙ্গে বলেছেন যে পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই, গঙ্গা নিয়ে আলোচনার প্রয়োজন, সেটি চলছে। আমাদের প্রশ্ন, আপনার পদ্মা ব্যারেজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা কতখানি কি অবস্থায় বর্তমানে রয়েছে? আমি প্রথমে গঙ্গা চুক্তির কথা বলবো। দেখুন, এই চুক্তিটা এই 30 বছর পর 2026-এর ডিসেম্বর 11 ডিসেম্বর শেষ হচ্ছে। ডিসেম্বরে শেষ হবে, রাইট? 11 ডিসেম্বর শেষ হচ্ছে। ইতিমধ্যে আমরা জয়েন্ট রিভার কমিশনের একটা বিশেষজ্ঞ কমিটি এবং আরেকটা মন্ত্রী নেতৃত্বে বিশেষ কমিটি আমরা গঠন করেছি। একইভাবে ভারতের সাইডেও তাদের 2টা কমিটি আছে, সেটা তারা নির্ধারণ করে তারা তাদের স্টাডি বা তাদের প্রক্রিয়া তারা শুরু করেছে। আমরা আমাদের স্টাডি রিপোর্ট, আমাদের জয়েন্ট রিভার কমিশনের আমাদের কাজ আমরা শুরু করেছি, এবং আমাদের মন্ত্রণালয় পর্যায়ে যখন দরকার হবে তখন আমরা এটা ফাইনালি অ্যাড্রেস করব। আমাদেরকে এই গঙ্গা চুক্তির ব্যাপারে আমাদের স্বার্থের কারণে সবচেয়ে বেশি আমরা দায়িত্ব নিয়ে কথা বলি, দায়িত্ব নিয়ে কাজ করি, এবং ফিল্ড থেকে উঠে নিয়ে এসে আমরা কিভাবে পার্শ্ববর্তী দেশের সঙ্গে মিটিং করব, আলোচনা করব, সেই কাজগুলো আমাদের অব্যাহত রয়েছে, এবং ছোট ছোট অনেকগুলো মিটিং এর মধ্যে হয়েছে, এবং প্রতি বছরই পানির হিস্সা নিয়ে এই কমিটি মিটিং করে আসছে এবং করে থাকে, এবং অদূর ভবিষ্যতে করে থাকবে। আমরা সবচেয়ে বেশি যেই দিকে নজর দিচ্ছি সেটা হলো আমরা চেষ্টা করছি যে এই যে সেপ্টেম্বর অক্টোবর এর মধ্যে যেন আমাদের ফিল্ড ওয়ার্ক যেটা জিআরসির বিশেষজ্ঞ টিম তারা আমাদেরকে জানাবে। আমরা আশা করছি যে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে যদি জানায় যে কোন কোন প্রক্রিয়ায় আমাদের এই চুক্তিটা হলে আমাদের জন্য একদম বেটারটা আমরা পাবো, সেই দিকে আমরা নজর দিয়ে আমরা এই চুক্তিটাকে মন্ত্রী, এই সরকারকে এই চুক্তিটা নবায়ন চায়, যেটা 30 বছর ধরে ছিল, এর আগে আরো যেটা 25 বছর ধরে ছিল, এই সরকারকে এই চুক্তিটা নবায়ন চায়? আমরা চাচ্ছি যে আমাদের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে সবচেয়ে বেশি যদি আরো 30 বছরের চুক্তি করতে হয় গ্যারান্টি ক্লজ সহ, সেটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, নাম্বার 1। নাম্বার 2, যদি সেটা কোনোভাবে আমরা না করতে পারি তাহলে নবায়নটা হলো আমাদের সেকেন্ড স্টেজ। সুতরাং এই 2টা স্টেজ আমরা কথা বলার চেষ্টা করব। আপনাকে এটা জনসমক্ষে প্রকাশ করবেন বা সংসদে বলবেন যে চুক্তিটাতে এই মুহূর্তে কি আছে এবং আমরা চুক্তিটাতে কি চাচ্ছি? না, এখনো আমাদের বিশেষজ্ঞ টিম আমাদের চাহিদা অনুযায়ী যা যা আমাদের বাংলাদেশের স্বার্থের জন্য প্রয়োজন সেই অনুযায়ী আমাদের তাদের রিপোর্ট কমপ্লিট করার নাই। তাদের রিপোর্ট কমপ্লিট করা মাত্রই আমরা যখন এই চুক্তি নিয়ে বসবো, তার আগ মুহূর্তে আমাদের পার্লামেন্টে বলেন, জনসম্মুখে বলেন, যেটা জানানোর দরকার সেটা অবশ্যই আমরা জানাবো। তবে আমরা যতটুকু ধারণা দিয়েছি আমার মনে হয় দেশের মানুষের সামনে আমাদের স্বচ্ছতা প্রকাশ পেয়েছে। সরকার তো একটা চলমান প্রক্রিয়া, আপনারা এসেই কি এই ফিজিবিলিটি স্টাডিটা বা জয়েন্ট রিভার কমিশনের মধ্যে আপনারা কোনটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হয় সেটা কি আপনারাই এইটার সম্ভাব্যতা বা এটার উপযোগিতা আপনারাই যাচাই করার জন্য কমিশন গঠন করলেন, নাকি ওই কমিশনটাকে আপনারা ধারাবাহিক রাখছেন? এটা ধরেন জয়েন্ট রিভার কমিশন তো প্রত্যেক দেশের, মানে আপনাদের নতুন করে ডেটা নিতে হচ্ছে কিনা, নাকি আমরা নতুন করে আগের ধারাবাহিকতা, বিশেষ করে আমাদের যারা আগে
ইন্টেরিয়ার গভর্নমেন্ট ছিলেন, তাদের একটা জয়েন্ট রিভার কমিশন ছিলেন। আমরা নতুন করে আমাদের জয়েন্ট রিভার কমিশন বিশেষজ্ঞ কমিটি আমরা গঠন করেছি। তারা যে রিপোর্টটা দিবেন সেই রিপোর্টটা নিয়ে আমরা আমাদের মন্ত্রণালয়ে আমরা বসবো। ইভেন আমরা সেটা আমাদের আলোচনার সাপেক্ষে যদি জনসম্মুখে যখন জানানোর দরকার হবে তাও আমরা সেটা করব। এবং পরবর্তীতে পার্শ্ববর্তী দেশ তারা তাদের জয়েন্ট কমিশন রিপোর্ট নিয়ে তারা তাদের মতো করে যখন একই টেবিলে বসবেন, সেখানে ফাইনালি দুই দেশের প্রধান এবং মন্ত্রণালয় সেটা বসে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তটুকু গৃহীত হবে। আমরা আশাবাদী যে এই ব্যাপারে খুব একটা কঠিন কোনো সমস্যা হওয়ার মতো না, এবং না হওয়ার এই কথা। যেহেতু 30 বছরের আগে চুক্তি রয়েছে, তারই ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা এই চুক্তিটা কন্টিনিউ করার চেষ্টা করব, যেন আরো 30 বছর আমরা অ্যাড করতে পারি, আরো 30 বছর জন্য অ্যাড করা যায়। আমরা পত্রপত্রিকায় দেখছি, বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলি বলছে চুক্তি, হ্যাঁ হ্যাঁ, ভারতীয় মিডিয়াগুলি বলছে যে, ভারতীয় মিডিয়া বলছে যে পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূল কংগ্রেসের পরিবর্তে নতুন বিজেপি সরকার আসছে, কেন্দ্রীয় বিজেপি সরকার আসছে, এবং তারা এই চুক্তি নবায়ন হতে দিবে না। আমরা কি এটি জানতে পারবো যে আসলে বর্তমান সরকার চুক্তিটার? আমাদেরকে এখন পর্যন্ত এই ধরনের কোনো মেসেজ, এই ধরনের কথা তারা বলেন নাই। আমাদের সঙ্গে তাদের 2 মাস বা প্রতি মাসেই আমাদের ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে, বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে তাদের মিটিং কন্টিনিউ হচ্ছে, এবং পানির হিস্সা প্রতি মাসে কত কিউসেক মিটার আসতেছে, কত কিউসেক মিটার আমাদের প্রয়োজন, বর্ষার সময় কি, শুষ্ক মৌসুমে কি হবে, এটা নিয়ে কিন্তু প্রতিনিয়তই মিটিং হচ্ছে। সুতরাং এই ধরনের কোনো কথা আমরা শুনতে পাই না এখন পর্যন্ত। এই চুক্তিটি, বর্তমানে চুক্তিটি যে অবস্থা আছে, এটা কি আমাদের জন্য লাভজনক নাকি আমাদের জন্য ক্ষতিকর? মানে এটা কোন ভাগে, এটি কি? এটা অবশ্যই আমাদের জন্য লাভজনক, এটা আমাদের জন্য লাভজনক। এবং আমরা যদি সেখানে গ্যারান্টি ক্লজটা অ্যাড করতে পারতাম আগের চুক্তিতে, তাহলে আমাদের জন্য আরো বেশি লাভ হতো। ওকে, আমি পরবর্তী প্রসঙ্গ মানে পদ্মা ব্যারাজের প্রসঙ্গে যাই। আপনি বলছেন যে এই চুক্তি আসেন পদ্মা ব্যারেজ। হ্যাঁ, পদ্মা ব্যারেজ। আমি একটু দর্শকদের মতামত বলতে চাই যে আপনি বলছেন যে এরপর আসেন পদ্মা ব্যারেজ। হ্যাঁ, ওইটা শুধু আমি একটু বলি যে পানি বন্টন চুক্তিটা, যেটা গঙ্গার পানি বন্টন চুক্তি, যেটা নিয়ে আপনি শুরু করতে চেয়েছিলেন, সেটা আপনি বলতেছেন যে এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে, কিন্তু বর্তমানে একটি গ্যারান্টি ক্লজ স্থাপন করে যদি চুক্তিটা নবায়ন করা যেত, এটা আমাদের জন্য লাভজনক হতে পারতো, একটা গ্যারান্টি ক্লজ সহ, তাই তো? জি, কিন্তু এটি আমাদের জন্য লাভজনক অবস্থা আছে। যাই হোক, আমাদের দর্শকদের দুটি একটি বক্তব্য পড়ে শোনাই। ছিল যেটা গ্যারান্টি ক্লজের জন্য, যেটা আমরা মানে খুব বেশি আমাদের বিশেষজ্ঞরা বারবার বলে যাচ্ছেন যে এটা খুব বাংলাদেশের জন্য খুবই পজিটিভ হবে যদি গ্যারান্টি ক্লজটা থাকে। ওকে, সেই চেষ্টাটাও আমাদের থাকবে। নাইম খান উনি বলছেন, খালেদ ভাই মাননীয় মন্ত্রীকে পেয়ে দর্শকদের ভুলে গেছেন। আর আরেকজন দর্শক, তাই দুইটা মতামত যেটা একসঙ্গে পড়লো যে আপনার খালেদ ভাই আজ আপনার ভার্সিটির সিনিয়র ভাই এসেছেন বলে কি ছাড় পাবেন? এনি ভাই আরেকজন জিজ্ঞেস করতেছেন যে তাকে মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী বলবো না, এনি ভাই বলবো। আমি দুটোই বলতে চাই। তো এনি ভাইয়ের কাছে আমাদের ওই প্রশ্নটার জবাবে যদি একটু আসেন, মানে এনি ভাই, যে পদ্মা ব্যারেজে আমাদের মানে যেহেতু এটা চীনের অর্থায়নে করা, নাম ভারত, কোথায় চীনের অর্থায়নে করা? না তো, এটা কখনোই চীনের অর্থায়নে করার এই ধরনের কোনো আলোচনা পদ্মা ব্যারেজে হয়েছে কিনা আমার জানা নেই। এবং পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের সঙ্গে গত 3 মাসে এই ব্যাপারে কোনো কথাও বলেন নাই, এবং কথা বলার চেষ্টাও করেন নাই। এখানে তো সম্পূর্ণ আমাদের স্বার্থের ব্যাপার। এবং আমরা যেখানে ফারাক্কা ব্যারেজ, সেখান থেকে কিন্তু আমরা অনেক দূরে, যেটা আমাদের বাংলাদেশের রাজবাড়ির ফাংশায় এই পদ্মা ব্যারেজটা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের স্বার্থটা কি? আমাদের স্বার্থটা হলো, দেখেন যে এখানে ফারাক্কার যে গঙ্গা, এরপরে তো আমাদের বাংলাদেশের পদ্মা। এই পদ্মা থেকে চুক্তি অনুযায়ী, ফারাক্কার সঙ্গে যে বাংলাদেশের চুক্তি, সেই চুক্তি অনুযায়ী তারা গ্রীষ্ম মৌসুমে সবসময় 40,000 কিউসেক পানি প্রত্যাহার করে নেয়। যখন গ্রীষ্ম মৌসুমটা আসে, সামার সিজনটা আসে, শুষ্ক মৌসুমটা, তখন আমাদের এখানে পানি কমে যায়, এবং কমতে কমতে সেটা একটা পর্যায়ে এত কমে যায় যে এপ্রিল মাসে আমাদের জন্য খুব কষ্টকর হয়। এবং যেটা হলো
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই টাইমটা তখন হিচ্ছা অনুযায়ী, চুক্তি অনুযায়ী 10 দিন ভারতের এক রকমের পানি থাকবে, 10 দিন বাংলাদেশের এক রকমের পানি থাকবে। এরপরেও, এই চুক্তির পরেও আমরা শুষ্ক মৌসুমে এপ্রিল মাসে এত বেশি সমস্যা পড়ে যাই, যেখানে আমাদের ওই অঞ্চল চুক্তি থাকাকালীন সেখানে একটা মরুভূমিতে পরিণত হচ্ছে। সেখানে আমাদের পদ্মার সঙ্গে কানেক্টেড যে নদীগুলো, যেমন আপনার হিসনা, মাথাভাঙ্গা, তারপরে গড়াই, মধুমতি, ইসামতি, বারাসিয়া, চন্দনা, তারপরে বড়াল, এই সিস্টেম থেকে পদ্মা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের পদ্মা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন একটা জলাবদ্ধতা তৈরি হয়। এবং এই জলাবদ্ধতার কারণে, পানি না থাকার কারণে সেখানে একটা লবণাক্ততার বিশালভাবে দেখা দেয়। যেই লবণের কারণে সেখানে মাছ চাষ করার কোনো সুযোগ নাই, মাছ পাওয়ার কোনো সুযোগ নাই। এবং সুন্দরবন অঞ্চলে সেখানে ইকোসিস্টেম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকদিকে আমাদের পানি না থাকার কারণে কৃষি কোনো উৎপাদন সেখানে হয় না। তার মানে এটা মরুভূমি, একদম বিশাল একটা মরুভূমিতে পরিণত হচ্ছে। তা আমাদের দেশে মাননীয় 2002-তে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়া সর্বপ্রথম আমাদের বাংলাদেশের যারা খুব এক্সপার্ট তাদেরকে দিয়ে অনেকবার সমীক্ষা করেছিলেন, এবং বিদেশি এক্সপার্টরাও 4টা কোম্পানি তখন সমীক্ষা করেছিলেন। এবং সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী তখন থেকে ধারাবাহিকভাবে পদ্মা ব্যারেজের এই আলোচনা বেশি বেশি আসছিল, যে পদ্মা ব্যারেজটা বাংলাদেশের জন্য খুব বেশি প্রয়োজন, এবং পদ্মা ব্যারেজ করলে আমরা কি কি সুবিধা পাবো। নাব্যতা দূর হবে, জলাবদ্ধতা থাকবে না, সেখানে ইকোসিস্টেম যেটা সুন্দরবনের সেটা স্বাভাবিক হবে, তারপরে আমাদের এখানে উৎপাদন বাড়বে। আমাদের এখানে আপনি মোটামুটিভাবে পদ্মা ব্যারেজটা কেন আমাদের, এর পরবর্তীতে আমি কেন কথাগুলো বলছি, এর পরবর্তীতে 2013-তে আরেকটা সমীক্ষা হয়েছিল, এই যে তৎকালীন সরকার, কিন্তু সমীক্ষা ঠিক হয়েছে। সমীক্ষা হওয়ার পর 2016-তে তাদের একটা উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সেই উদ্যোগ কেন, কি কারণে নিতে পারেন নাই বা নেন নাই, এটা সম্পূর্ণভাবে অজানা। 2025-এ ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পর তারা আবার এই উদ্যোগ নেওয়ার জন্য স্টাডি শুরু করেন, এবং বিশেষজ্ঞ টিম ফিল্ড পর্যায়ে ব্যাপকভাবে কাজ করেছেন। এটা আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, যার কারণে অনেকটা আমাদের জন্য সহজ হয়েছে। কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই বা নেন নাই। আমরা মাত্র 3 মাসে, আজকে 3 মাস, ডে 1 থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেওয়ার পর তিনি বারবার আলোচনা করেছেন, বৈঠক করেছেন, বিশেষজ্ঞ টিম গঠন করেছেন, বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করেছেন কয়েকবার, দাফে দাফে। এবং সেই স্টাডি রিপোর্ট আমরা নিজেরা আলোচনা বিশ্লেষণ করার পর আমাদের সেখানে ডিজাইন কেমন হবে, প্ল্যানটা কি হতে পারে, বেনিফিট কি পাবো জনস্বার্থে, সেখানে এই যে 24 থেকে 26টা আমি আসলে আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনি বাংলাদেশের 1/3, 7 কোটি মানুষ, তাদের উপকারে, তাদের সুবিধার্থে এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। বিধায় তার পরবর্তীতে এই লাস্ট একটিক মিটিংয়ে এটা আমরা উঠিয়েছি, এবং সেটা সর্বসম্মতিক্রমে আমাদের বিশ্লেষণ আপনি কি মনে করেন যে সেটা সিদ্ধান্ত হয়েছে। আপনি কি মনে করেন 30 বছর যে আমাদের গঙ্গার পানি বন্টন চুক্তি আছে সেইটা, এবং অন্তর্বর্তী সরকারের কথা আপনি ঠিকই বলেছেন যে এটা গঙ্গা ব্যারেজ প্রকল্প ছিল, এটা পাল্টে এটা পদ্মা ব্যারেজ প্রকল্প রাখা হয়েছে, এইটা কোনো প্রভাব ফেলবে? মানে আপনারা এটার মধ্যে থেকে কোনো প্রভাব দেখবেন? কারণ দুই দেশের মধ্যে তো চুক্তি থাকতে হবে, আপনি যদি এখানে একটা করেন বা চুক্তির একটা প্রভাবও থাকতে হবে, তো সেইটা কোনো প্রভাব ফেলবে? পদ্মা ব্যারেজ বনাম গঙ্গার পানি চুক্তি 30 বছর না, ধরেন যদি চুক্তি না থাকে সেটাও তো একটা বড় সমস্যা। চুক্তি হলেই যে আমি সব পেয়ে যাচ্ছি তাও না, তাও তো একেবারে না। আবার চুক্তি না থাকতেও পারে। এটার বেনিফিটটা নিতে হলে পদ্মা ব্যারেজটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, এই জন্য আমাদের বাংলাদেশে পদ্মা ব্যারেজটা মানে কি, এটা একটা রিজার্ভার। ওকে,
আমরা, হ্যাঁ, রিজার্ভার, বর্ষার সময় পানির ফ্লোটা কন্টিনিউ করবে। রাইট। আরেকদিকে শুষ্ক মৌসুমে আমরা ম্যাক্সিমাম যতটুকু পানি জমিয়ে রেখে আমরা এখান থেকে আমাদের এই যে বেনিফিটগুলো দিতে পারবো, নিতে পারবো, সেটাই তো বাংলাদেশের স্বার্থে, এখানেই বাংলাদেশের স্বার্থ। ওই স্বার্থটার দিকে আমরা লক্ষ্য রেখেছি এবং সে অনুযায়ী এই পদ্মা ব্যারেজটা আমাদের গুরুত্বপূর্ণ বিদায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সভাপতিত্বে একটা মিটিং এ এটা আমরা প্রাথমিকভাবে এটা আমাদের পাশ হয়েছে। আমাদের এই বাজেটে আমরা আশা করছি এটার জন্য বরাদ্দ হবে এবং এটা আমরা 2026-27 অর্থ বছর আমাদের কাজ আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমার মনে হয় আপনি এখনো চ্যালেঞ্জ। আমার মনে হয় যে আপনি খুব সুন্দরভাবে টেকনিক্যাল অ্যাসপেক্টটা বর্ণনা করেছেন, আপনার সরকারের অবস্থানও বর্ণনা করেছেন, কিন্তু আমি একটু পলিটিক্যাল অ্যাসপেক্টের মধ্যে জানতে চাই যে অনেকেই বলে থাকেন যে বিএনপি যে একটা মানে 2/3 বেশি সরকার মানে সংসদ নিয়ে এটা আসলো, তো সেইটার মধ্যে আন্তর্জাতিক বেশ কিছু সূত্র বিএনপিকে মিলাতে হয়েছে। আমি যদি সে বলি, এটার একটা বড় জায়গা হচ্ছে ভারতের সাথে এক ধরনের চুক্তি করেছে বিএনপি, ভারতের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করেছে বিএনপি সরকার বা বিএনপি দল। সেটার একটা বড় প্রমাণ হচ্ছে জনাব খলিলুর রহমান। ওইটা নিয়ে আপনি কি বলবেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকার থেকে, অন্তর্বর্তী সরকার থেকে নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্র উপদেষ্টা করা, এটা ভারতেরই আসলে একটা চাপাচাপি ছিল যে আমাদের লোককে ওইখানে থাকতে হবে, খলিলুর রহমান ভারতের লোক এরকম বলে তারা বলছেন? এটা আমার আসলে জানা নেই। যে ম্যান খলিলুর রহমান সাহেব, তিনি আমি যতটুকু দেখি ভালো জানেন, ভালো বুঝেন এবং পার্সোনালি উনি অনেস্ট মানুষ। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মন্ত্রণালয়, আমাদের পাশাপাশি মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রিতে উনি সহকর্মী হিসাবে কাজ করছেন। তো সুতরাং আমার মনে হয় এই ধরনের রেটরিক বা এই ধরনের কথাবার্তা অনেক কিছু অনেকের সামনে বলা যায়, অনেকের সামনে বলা যায়। আমার দেখা নাই, আমার দেখি নাই এই ধরনের কিছু। আপনি রেটরিক মনে করতেছেন, কিন্তু জনাব খলিলুর রহমানকে ক্যাবিনেটে দেখে আপনি অবাক হয়েছেন না আপনি জানতেন যে জনাব খলিলুর রহমান আসছেন আপনাদের ক্যাবিনেটে? অবাক হওয়ার কি আছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মন্ত্রণালয় আমাদের যাদেরকে দায়িত্ব দিয়েছেন, উনি জেনে শুনেই দায়িত্ব দিয়েছেন এবং ম্যাক্সিমাম যারা আমরা নির্বাচিত সে অনুযায়ী তো তারাই তো আজকে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই কাজ করছেন, জনগণের প্রতিনিধি হিসাবে দেশের স্বার্থ এবং দেশের মানুষের জন্য কাজ করা। এখানে তো 2-4 জন তো এক্সপার্ট আমাদের লোক লাগবে, তার মধ্যে ওনাকে তো উনি দায়িত্ব দিয়েছেন, না বুঝে না জেনে তো আর দায়িত্ব দেন নাই। উইথ ট্রাস্ট, উইথ রেসপেক্ট। এই জানা, এনিওয়ে যেটা জানতে চাইছিলাম যে এই জানা বোঝাটা আপনাদের ইলেকশনের আগে থেকে শুরু হয়েছিল কিনা? মানে আমি সোজা যেটি বলতে চাই যে ইলেকশনের আগে থেকে আপনারা তার সাথে একটা জানা বোঝা একটা সম্পর্ক। আপনার ইলেকশনই তো মন্ত্রী পরিষদ, আপনার ইলেকশন মন্ত্রী পরিষদ। কারণ ইলেকশন যে টাইট এবং কঠিন নির্বাচনটা হয়েছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলার চেষ্টা করেছেন, এবং ফিল্ডে আমরা তো সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। আমরা তো সেই পরিস্থিতি মোকাবেলা করেই ভোট করেই আমরা এই দায়িত্বটা পেয়েছি, জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি। ভোটটা তো খুব সহজ হয় নাই, কঠিন নির্বাচন হয়েছে। সেই কঠিন নির্বাচনের পর ঠান্ডা মাথায় গিয়েই তো মাননীয় প্রধানমন্ত্রী 2/3 দায়িত্ব পাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার একটা ভালো মন্ত্রী পরিষদ করা উচিত, যারা দেশের জন্য, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে কাজ করবেন। এবং সেখানে আমাদেরকে শপথ নিতে হয়েছে এবং এখানে গোপনীয়তা রক্ষা করে আবার এক শপথ নিয়ে আমাদেরকে এই দায়িত্ব পরিচালনা করতে হয়। এবং আমরা যারা দেশপ্রেমিক, দায়িত্বশীল, অবশ্যই সেই সরকার আজকে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদেরকে নিয়ে কাজ করছেন। এটা একটা টিম ওয়ার্ক এবং আমরা সম্পূর্ণভাবে তাকে সহযোগিতা করেই জনস্বার্থে কাজ করে যাচ্ছি। 9 তারিখ আসলে বাংলাদেশে 10 ফেব্রুয়ারি অর্থাৎ ইলেকশনের মাত্র 2 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করেছে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার। সেই চুক্তিটার ক্ষেত্রে জনাব খলিলুর রহমান বলেছেন যে বিএনপি এবং জামাত ইসলামের সাথে কথা বলেই আসলে চুক্তিটা করেছে, যেহেতু 3 দিন পরে নির্বাচন। এখন ঘটনা হচ্ছে জামাত প্রথমেই বলছিল যে এই চুক্তিটার ব্যাপারে তাদের সাথে কোনো কথা বলা হয় নাই, পরে আবার আমি দেখলাম যে আমির সাহেব সেটা আবার রিইনস্টেট করছেন। বিএনপি কোনো কিছু বলে নাই এটা সম্পর্কে। বিএনপির সঙ্গে কি আসলে কথা হয়েছিল জনাব খলিলুর রহমানের সময় চুক্তিটা করার ব্যাপারে? বিএনপি আমার তো মনে হয় এটা খলিলুর রহমান সাহেবকে আপনি সরাসরি জিজ্ঞেস করতে পারেন যে কি কথা হয়েছিল, আপনি কি বলেছেন। না আপনি জানেন কিনা বিএনপির পক্ষ থেকে? জনাব খলিলুর রহমানকে আমি চেষ্টা করতেছি, খলিলুর রহমান সাহেবের সাথে যদি আমার কথা হয় আমি অবশ্যই আমার মতো খলিলুর রহমানকে আমাকে দিয়ে আমার সঙ্গে যেভাবে পদ্মা
খাল খনন কর্মসূচি, না, সবগুলি পদ্মা বিষয় ব্যারেজ, তার সাথেও তারপরে আসলে কথা বলা উচিত। নিয়ে কথা বললেন। হ্যাঁ, তো আমার মনে হয় পররাষ্ট্র বিষয়ক আলোচনাটা তার সঙ্গে সবচেয়ে ভালো করেন, আপনি দেখবেন আমি সব উত্তর বিএনপির পেয়ে সাইডটা যাবেন। আমি খুবই চেষ্টা করতেছি এনি ভাই, যে আমি আসলে কিন্তু আমি বিএনপির সাইডটা একটু বুঝতে চাইতেছি যে বিএনপি, আপনি যেহেতু বিএনপির যুগ্ম মহাসচিব বটে, যে মানে বিএনপির সঙ্গে আসলে দল হিসাবে জনাব খলিলুর রহমান যে দাবিটা করেন যে তিনি কথা বলেছেন, কারণ আমরা যখন এই প্রশ্ন করেছি, মানে সাংবাদিকরা যখন এই প্রশ্ন দ্বারা করেছে যে আপনি 3 দিন আগে এটা কেমনে করলেন, মানে আপনি সরকার থেকে চলে যাবেন, আপনি 3 দিন আগে চুক্তি করেন কেন, এটা বিএনপির উপরে বা জামাতের উপরে দায়িত্ব দিতেন যারা এই ক্ষমতায় আসবে। তখন উনি বলছে যে আমি বিএনপি জামাতের সাথে কথা বলছি। এটা তো যদি 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 উনি জামাতের সঙ্গে কথা বলেন, উনি যদি বিএনপির সাথে কথা বলেন, ইন্টেরিয়র গভর্নমেন্টের সাথে তৎকালীন সময়ে কথা বলেন, আমার মনে হয় ওই প্রশ্নটা তাকেই করেন, সেই তো ভালো উত্তর দিতে পারবে। না, আমার জামায়াতের কাছে তো এই উত্তর জানা আমি নাই। শুধু বিএনপির পার্টটুকু জানতে চাইতেছি যে জামায়াতের পক্ষ থেকে তো বলা হয়েছে কথা বলা হয় নাই, এখন বিএনপির সেটা পক্ষ সেটা থেকে আমার বলা পার্টির মহাসচিব বা পার্টির চেয়ারম্যান হয়তো বা বলতে পারেন, ওকে আমার পক্ষে তো বলা মুশকিল, আমি তো জানি না। আমার এই ধরনের আলোচনা কখনোই ওনার সাথে এইভাবে হয় নাই। ওকে, এই আলোচনাগুলি কেন আসতেছে জানেন এনিভাই, আমরা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, আজকে থেকে এটা 30, 32, 35 বছর আগের কথা, তখনও আমরা দেখেছি যে একটা তো গণতন্ত্রের একটা লক্ষ্য থাকে, বা মানে একটা লক্ষণ থাকে হচ্ছে ইলেকশন কেন্দ্রিক, আপনারা বিভিন্ন সময় মানুষের কাছে যান, আপনাদেরকে নির্বাচিত করলো না সেটা একটা ব্যাপার হয়। আর সারা বছর ধরে বেশ কিছু বিষয় আলোচনায় থাকে, এর মধ্যে একটা আলোচনার বিষয় হচ্ছে রেজিম চেঞ্জ, যে আলোচনাটার ক্ষেত্রে বেশ কিছু চিন্তক, সেটা আমাদের সময় আমরা দেখছি যে আমাদের সময় বলতে আমাদের ছাত্র সময়, যেই সময়টা আমি যে যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, তারা এই আলোচনাটা সামনে আনেন। তা আমি যদি জনাব ফরদ মজারের কথা বলি, তিনি স্পষ্ট বলতেছেন যে একটা যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই, সামনে অনেক বড় বিপদ রয়েছে, বাইরে হিন্দুত্ববাদী বিপদের আশঙ্কা রয়েছে, তাই বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আপনার একটু মন্তব্য আমি পলিটিক্যাল জায়গা থেকে একটু শুনতে চাই যে আপনি এই দেখুন, ব্যাপারে। আমি খুব জি। আমি একটা কথাই বলবো। দেখুন, বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল, একটা উদারপন্থী, খুব স্বাভাবিক, সহজ। বিএনপির রাজনীতির মধ্যে আমি কঠিন কিছু এই পর্যন্ত দেখি না। এটা প্রেসিডেন্ট জিয়াকে আমরা সরাসরি দেখেছি, খাল খনন কর্মসূচি ওনার নেতৃত্বেই করেছি, এবং তখন থেকে ওনার রাজনৈতিক দর্শন আদর্শের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়েই ভবিষ্যৎ পরবর্তীতে ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছি, ওই ধারাবাহিকতা এখন বিএনপির রাজনীতি করছি। ঠিক একইভাবে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানও তো তাই, যে সাধারণ মানুষের সেন্টিমেন্টকে প্রায়োরিটি দেওয়া, সাধারণ মানুষের সঙ্গে কাজ করা, সাধারণ মানুষের সাথে এঙ্গেজ হওয়া, সবসময় এই প্রায়োরিটিটা উনি দিয়েই কিন্তু রাজনীতি করেছেন। এই জন্য বলছি, বিএনপি রাজনীতির মধ্যে এই যে খুব কঠিন বা ক্রিটিক্যাল পরিস্থিতি, জটিল সমীকরণ নিয়ে আসা, এটা কিন্তু আমরা কখনোই দেখি না। আমরা একদম সরল ভাবে যে না, আমার গ্রামে এই কাজ করতে হবে, আমার ইউনিয়নে কাজ করতে হবে, আমার সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে, আমার জেলার জন্য কাজ করতে হবে, আমার উপজেলার জন্য কাজ করতে হবে। তার মানে তো এটা সবাই মিলেই তো দেশের মানুষ, বাংলাদেশ। আমরা এইভাবে চিন্তা করি। আর পার্শ্ববর্তী দেশের সঙ্গে তো আবার বন্ধুত্ব থাকবে, এবং সেই বন্ধুত্বকে আমরা সবসময় প্রায়োরিটি দিচ্ছি। শুধু পার্শ্ববর্তী দেশটা, বিদেশে যারা যে কোনো দেশের সঙ্গেই তো বন্ধুত্ব রেখেই তো আর একটা দেশের চলা উচিত। তাই তো হচ্ছে, প্রেসিডেন্ট জিয়া তাই করেছিলেন, তারেক রহমান তাই করছেন, মানে আমরা চোখের সামনে দেখছি, দৃশ্যমান। এই রেজিম চেঞ্জ করা মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো এবং পরে আবার আপনাদের সাথে আপনারা ক্ষমতায় আসা, এটার সাথে ভারত বা আমেরিকার কোনো মানে সম্পর্ক, বা আমি যদি সোজা বাংলায় বলি কোনো ষড়যন্ত্র ইনভলভ, মানে যে ইঙ্গিত আমরা বিভিন্ন লোকের কাছে পাই, সেইটা আমি তো আমার জন্ম স্বাধীনতার আগে আমি এই রেজিমের অনেক কিছু দেখার আমার সুযোগ হয়েছে। আমার ছাত্র রাজনীতির সুবাদও দেখার সুযোগ হয়েছে। আমি স্বাধীনতার পরেও আমার যখন বুঝজ্ঞান হয়, তখন থেকেও দেখেছি যে তাদের অস্থির রাজনীতি, তাদের লুটপাচার, তাদের প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশটাকে তো নেতৃত্ব দিয়েছেন। আবার তারা যখন কোনোভাবেই গত 17 বছর আসার সুযোগ করে নিয়েছিল,
8/11-এর পর থেকে আমরা তো মানে সবকিছু চোখের সামনে। তো এই যে রেজিমের অত্যাচার, নির্যাতন, ভয়ঙ্কর রাজনীতি, অস্বাভাবিক ফ্রাঙ্কেনস্টাইন পদ্ধতিতে কিভাবে দেশের মানুষকে জিম্মি করে দেশ পরিচালনা করা, সবই তো আমাদের দেখার সুযোগ হয়েছে। আমরা অত্যাচারিত ছিলাম, নির্যাতিত ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে তিনি শেষ পর্যন্ত মৃত্যুর মুখে চলে গেলেন। তো তারপরে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি এই দেশে কোনোভাবে আসার সুযোগ পান নাই। নির্বাচিত জীবন শেষ করে তারপরে এসেছেন, নির্বাচন করেছেন, দেশে নির্বাচন হয়েছে। সেই স্বাভাবিক নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, কঠিন হলেও শান্তিপূর্ণ হয়েছে। আমরা সেই নির্বাচনটাকে পার করে আজকে একটা দেশ পরিচালনা করার নেতৃত্ব দিচ্ছি। এখানে এত কঠিন সমীকরণে গেলে চলবে না। বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতিটাকেই আমরা দেশের মানুষের জন্য যেভাবে প্রেসিডেন্ট জিয়া কাজ করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তিনি আপসহীন নেতৃত্বে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তিনি তার দুজনের যে অসমাপ্ত কাজ, তারেক রহমান নিজের পিতার পথকে অনুসরণ করছেন, মায়ের পথকে অনুসরণ করছেন এবং নিজস্ব কিছু চিন্তাধারা নিয়েই তো এই আধুনিক যুগে এই প্রজন্মের জন্য, প্রজন্মের হয়ে প্রজন্মের পাশে থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এবং আজকে 3টা মাস, জি, দেশের জন্য কাজের 3টা মাস, জি 3 মাস ডে 1 থেকে তিনি প্রতিদিন এক এক দিন এক একটা নতুনত্ব নিয়ে আসছেন। এবং রাজনীতির মাঠে আজকে সাধারণ মানুষ, আমরা যতটুকু দেখছি সাধারণ মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করতেছেন, সাদরে গ্রহণ করতেছেন। এবং তিনি বিভিন্ন জেলায় যাচ্ছেন, সেখানে বিভিন্ন কর্মসূচির সঙ্গে এঙ্গেজ হচ্ছেন এবং তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ইস্তেহার অনুযায়ী সেটাকে তিনি অ্যাড্রেস করতেছেন এবং সেটাকে তিনি কাজ শুরু করে দিয়েছেন। প্রত্যেকটা মন্ত্রণালয় আজকে অ্যাক্টিভ এবং টাইমলি সেই ওয়ার্ক করার মাধ্যমে একটা গতিশীলতা আমরা সবার মধ্যে লক্ষ্য করছি। এনিওয়ে, আপনারা খাল খনন, বিভিন্ন সেবা কার্ড বিতরণ নিয়ে যেরকম সিরিয়াস বা যেই কাজের কথাগুলি আপনি বলতেছেন, সেখান থেকে আমি কাজের কথা আসি। বাংলাদেশে এখন একটা চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে হাম, টিকা, অব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে। কিন্তু আমরা আপনাদের স্বাস্থ্যমন্ত্রীকে, আপনাদের সরকারকে আমরা যত বেশি দেখছি যে এর আগের সরকারের সমালোচনা করতে, সেইটা অন্তর্বর্তী সরকার হোক, আওয়ামী লীগ সরকার হোক, সেইভাবে ব্যাপারটাকে জরুরি ঘোষণা করে আসলে মোকাবেলার ব্যবস্থাটা করা হচ্ছে না। এইটার কারণটা কি? মানে প্রতিটা উপজেলা পর্যায় থেকে, এমনকি জেলা পর্যায় থেকে রোগীগুলিকে রেফার করা হচ্ছে ঢাকায় এত ধারণ ক্ষমতা নেই, আরো প্যানিক করা হচ্ছে। আপনারা জরুরি কোনো কিছু কিন্তু করতেছেন না। মানে আমি আমার চোখে আমি বাংলাদেশে বসে বিভিন্ন জেলায় গিয়ে খাল খনন কর্মসূচি দিনেরটা দিনে করতে পারি, ফ্যামিলি কার্ড দিনেরটা দিনে আমি দিতে পারি, কিন্তু হামের টিকাটা কিন্তু আমাকে আরেক দেশ থেকে নিয়ে আসতে হয়। যে ধারাবাহিকতাটা আগে সরকার যদি রক্ষা করতেন, তাহলে হয়তোবা আজকে এই চ্যালেঞ্জটা আমাদের মোকাবেলা করা মানে আরো সহজ হতো যদি আগে করতেন। তো সেটা আমাদের জন্য কঠিন হয়েছে। কি কারণে কঠিন হয়েছে সেজন্য আমি বললাম যে আগে সরকারের রেফারেন্সটা এখানে চলে আসে। তবে এখন কিন্তু আমরা বসে নেই, আমরা খুব সিরিয়াসলি এই হামের টিকা অথবা এই ব্যাপারে আমাদের দেশের যে স্বাস্থ্য পরিস্থিতিটাকে মোকাবেলা করা, বাচ্চাদের জন্য যা যা করার দরকার সেই ব্যাপারে আমাদের মন্ত্রণালয়টা খুব বেশি অ্যাক্টিভ ওয়ার্ক শুরু করেছে। যে ব্যাপারে আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়েই এখন কাজ শুরু করেছেন। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টাইম টু টাইম সেই ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছে এবং তার দিক নির্দেশনা অনুযায়ী আরো সহজ কিভাবে করা যায় সেই দিকে আমরা নজর দিচ্ছি বেশি। আমি কয়েকটা বিষয় আপনার একটু বলতে চাই। যে টিকার ব্যবস্থাপনা, তো আপনি আসলে চাইলেই এখন যেই টিকার ব্যবস্থাপনা বা টিকা সরবরাহের ব্যবস্থাপনা, টিকা দেওয়ার যে কার্যক্রম, সেটা চাইলেই আপনি আজকে রিস্টোর করতে পারবেন না। কিন্তু চাইলেই আপনি আজকে যেটা করতে পারেন, সেটা হামকে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, হামের জন্য আলাদা হাসপাতাল ডেডিকেট করতে পারেন, আপনি পিআইসিইউ ফ্রি করতে পারেন, উপজেলা স্বাস্থ্য পর্যায় পর্যন্ত অক্সিজেন ক্যানোলা, অক্সিজেন মাস্ক, নেবুলাইজ মেশিন, আইভি ক্যানোলার সরবরাহ এগুলো আপনি বাড়াইতে পারেন। যেটা আপনার পক্ষে সম্ভব সেইটা আপনি করতেছেন কিনা, আপনার সরকারের পক্ষ থেকে করা হচ্ছে কিনা, আমাদের প্রশ্ন হচ্ছে সেইটা। আমি তো সেটাই বলবো যে দেখুন, এখানে আপনি যে কোশ্চেনটা করেছেন এটার সঙ্গে কিন্তু টিকা জড়িত। যেখানে যা করবেন, টিকা যদি আমি না দিতে পারি কাজগুলা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে।
তো একেবারে যে করছেন না তাও না, আমরা যত বেশি করতে পারবো ততই আমাদের এই শিশুদের জন্য, বাচ্চাদের জন্য আমাদের সেটা আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে প্রতিশোধমূলক ভাবে করার চেষ্টা করা হচ্ছে, হয়তোবা আরো বেশি করা নিজের দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেই দিকে শুধু স্বাস্থ্যমন্ত্রী না, আমাদের প্রতিটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। আমরা এমপি, প্রতিনিধি, সবাই যেন তার বা সেই দিকে বিশেষ নয় স্থানীয় মাধ্যমেও। আমি আমি এনি ভাই আপনার মাধ্যমে, কারণ আমরা তো হচ্ছে যে আসলে স্বাস্থ্যমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে যদি কাছে পাই তাহলে তাদের কাছেও দাবি জানাবো, কিন্তু আপনাকে আসলে দলের একজন নেতা হিসাবে, মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে আমরা দাবি জানাই যে হামকে জরুরি অবস্থা ঘোষণা করে, যেহেতু এটা নিরাময়যোগ্য রোগ, এতে যাতে আর একজন শিশুও মারা না যায়, দরকার হলে আপনাদের অন্যান্য কর্মসূচিকে একটু পিছিয়ে দিয়ে হলেও সেটা আপনাদের একটু সামনে আনা দরকার। এবং আমি মনে করি যে আগের সরকারকে মানে দায় দিয়ে যে আসলে অন্তর্বর্তী সরকার এটা করে নাই বা আওয়ামী লীগ সরকার এটা করে নাই, তো ওটা তো বারবার বলার প্রয়োজন নাই। আগে সরকার এটা বারবার বলে, আমার মনে হয় এই মুহূর্তে আর একটা মানে এনিভাই আমার কাছে মনে হয় যে আর একটা শিশুও আমরা আসলে মরতে দিতে পারি না। মানে শিশুদের মৃত্যু নিরাময়যোগ্য রোগে এটা 2026 সালে অনেক বেশি কষ্টকর। আমার মনে হয় যে আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে সেই আন্দোলনে আপনারা এনসিপি জামায়াতের যে যমুনায় আন্দোলনে গেছিল সেটাতে আপনারা যোগ দেন নাই। আপনাদের মধ্যে থেকে একাধিক শিষ্যরা তো এরকম বলছিলেন যে কাউকে নির্বাহী আদেশে বা আইন করে নিষিদ্ধের পক্ষে নন আপনারা, কিন্তু জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করলে সেটাই সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আপনারা সে সময় বলেছিলেন। কিন্তু আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা বহাল রাখা হলো সংসদে আইনি অনুমোদন নিয়ে। এইটার মানে কারণটা কি বলে আপনি মনে করেন, বা আপনাদের এই এটা কি অবস্থানগত পরিবর্তন নাকি মানে ঠিকই আছে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ তো সেটাই হতো। তা আইনগত পার্লামেন্টে যে আলোচনাটা করার দরকার, একটা পার্লামেন্টে যে আলোচনাটা করা দরকার, সে আলোচনা পরিপ্রেক্ষিত আমরা সবাই মিলে সিদ্ধান্তটুকু নিতে বাধ্য হয়েছি এই কারণে, তাদের অতীত কর্মকাণ্ডের কারণে। সুতরাং এটাকে আমরা আমার মনে হয় খুব একটা বেশি আর টানাহেঁচড়া না করে স্বাভাবিক ভাবে আমরা এটাকে এখন দেখছি। কারণ আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন, তাদের কর্মকাণ্ডের কারণেই তাদেরকে এই পরিণতি ভোগ করতে হয়েছে। না সেটা ঠিক আছে, কিন্তু এটা আপনাদের অবস্থানগত পরিবর্তন কিনা, যে আপনারা বলতেছিলেন যে না আমরা এরকম নিষেধাজ্ঞা করতে চাই না, পরে আপনারা সংসদে আইন করে এটা নিষেধাজ্ঞা করলেন, এটা আপনাদের অবস্থাগত পরিবর্তন নাকি আপনারা কারো মানে প্রেসক্রিপশনের চাপে? না, এটা তো আমি একা আইন করি নাই তো, এটা আইন তো সেখানে যারা সংসদ সদস্য সবাই মিলে যেটা চেয়েছে তাই তো হয়েছে। মানে আপনাদের দল যেহেতু সংখ্যাগরিষ্ঠ, আপনারা এই ব্যাপারে তো সবাই একমত হয়েছেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে। ওকে, সবার একমত হওয়া প্রসঙ্গে তাহলে আমরা একটা প্রশ্ন করতে চাই যে সংবিধান সংস্কার বা জুলাই সনদ বা এইসব ব্যাপারে তো সবাই আপনারা একমতই হয়েছিলেন, কিন্তু আপনাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, মানে আপনাদের দলের স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির একজন নেতা সালাউদ্দিন আহমেদ, উনি বলতেছেন যে চাপে পড়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, যে তারা মনে করছিলেন যে তারা আসলে সংসদ সদস্য হয় কি হয় না। দেখুন, দুইটা জিনিস, একটা হলো যেটা সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ যেটা পাশ হয়েছে, যে জুলাই সনদটা যেখানে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, সেই জুলাই সনদ সেখানে সর্বসম্মতিক্রমে সেটা যেন ভবিষ্যতে হয়, এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম বলছেন এটা অক্ষরে অক্ষরে করবেন। কিন্তু দেখেন, এবং এখানে তো কিছু আলোচনার সময় কিছু নোট অফ ডিসেন্ট ছিল, যে নোট অফ ডিসেন্ট নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে। ওই আলোচনার পর ফাইনালি যখন এটা পাস হবে, তখন হয়তোবা কিছু প্লাস পারে, সেটা নিয়ে আমার মনে হয় যে কিছু
এনি ভাই নেটওয়ার্ক, এনি ভাই এই বাংলাদেশে মন্ত্রীদের ভাষায় সেটাও নেটওয়ার্ক, এমন একটা লাইনটা মনে হয়। এনি ভাই বাংলাদেশের মন্ত্রীদের ভাষায় নেটওয়ার্ক, হ্যাঁ। নেটওয়ার্ক এত খারাপ কেন? এটা কি না, ভাষাটা পুরো না, মন্ত্রীদের জন্য আলাদা কিছু নাই। হ্যাঁ, আমরা মন্ত্রীরা স্বাভাবিক জীবন যাপন করি, সাধারণ স্বাভাবিক জীবনযাপনে তো নেটওয়ার্ক ভালো থাকে, স্বাভাবিক জীবনে তো নেটওয়ার্ক ভালো, মন্ত্রীদের জন্য স্বাভাবিক জীবনে তো হ্যাঁ, নেটওয়ার্ক ভালো, মন্ত্রীদের ভাষায় কি বিশেষ ব্যবস্থাপনা নেটওয়ার্ক খারাপ কিনা? আমি প্রফেসর আসিফ নজরুলের ভাষাও নেটওয়ার্ক খারাপ পাইতাম খুবই। না না, এটা মন্ত্রীদের না, অনেক সাধারণ মোবাইলও একই অবস্থা। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাই যে সত্যি সত্যি জুলাই সনদটার ব্যাপারে জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব যখন এই কথা বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন অনুষ্ঠিত ছিল, তাই নির্বাচন আদায়ের কৌশল হিসাবে আমরা জুলাই সনদের সই করেছিলাম। আমি আপনাকে বাড়ায় বলবো না ভাই, আমি পাশাপাশি নোট অফ ডিসেন্ট, হ্যাঁ, তিনি আপনাকে সরাসরি নোট অফ ডিসেন্টের কথাটা বলেছেন। না ঠিক আছে, নোট অফ যে ডিসেন্ট, নোট অফ ডিসেন্টটা কোত্থেকে আসলো? জি হ্যাঁ, কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হ্যাঁ, ছিল, তাই সব কথা নির্বাচন তো আদায়ের সব জন্য জায়গায় তো সবকিছু একদিনে সব হয়ে যায় না, Right. একদিনে সব হয়ে যায় না। আপনার কাছে হয়তো কি এই মনে হয়? আলোচনা হতে হতে আপনার কাছে কি এমন মনে হয় একটা ভাই? সময় আসবে, হ্যাঁ এমন একটা সময় আসবে, সবাই একটা ঐক্যমতে আসবে এবং সেটাই হবে সর্বসম্মতিক্রমে। আমি এটাকে খুব মনে করছি যে আলোচনার মধ্য দিয়েই হ্যাঁ। যেভাবে আমরা বৈশ্বিক সংকট যেটা ছিল, জ্বালানি সংকট ছিল, বৈশ্বিক অস্থিরতা ছিল, আমরা সবাই মিলে একটা ঐক্যমতে এসেছি সেই সময়, ঠিক এইটাও একটা ঐক্যমতে আমরা চলে আসবো সবাই মিলে, সেটা অসুবিধা হবে না মানলাম, ইনশাআল্লাহ। কিন্তু আসলেই কি নির্বাচন নিয়ে শঙ্কা ছিল, তাড়াতাড়ি করে জুলাই সনদে সেই জন্য আপনারা সাইন করছেন? দেখুন, আমার মত পথ ভিন্নতা থাকবে, কি হ্যাঁ, ঠিক, যারা বিরোধী দল হ্যাঁ। তাদের মতেরও ভিন্নতা আছে, তাদের পথেরও ভিন্নতা আছে। হ্যাঁ, সুতরাং আমরা মনে করি দেশের বৃহত্তর স্বার্থে আমরা সব আলোচনা শুনব, আমরা আলোচনা শুনে শেষ বেলায় একটা সিদ্ধান্ত উপনীত হব এবং নতুনভাবে দেশটাকে গড়ব, সেই ব্যাপারে আমার মনে কারো কোনো দ্বিমত নাই। সেই দিকে আমাদের আরো ঐক্যমতে এসে দেশটাকে নতুনভাবে কিভাবে গড়বো সেই দিকে আমরা একাত্র হয়ে সবাই কাজ করার চেষ্টা করছি, Anyway, এবং মাননীয় প্রধানমন্ত্রী তাই করছেন। এনিওয়ে, ইলেকশন হবে না, জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হবে না, এরকম মেসেজ আপনারা পাচ্ছিলেন বা এরকম ভয় আপনারা পাইতেছিলেন? জুলাই সনদটা করে ফেলি, তাড়াতাড়ি নির্বাচনটা করে ফেলি, এইসব ভেজাল, মানে মোটামুটিভাবে কথা বলি, শুনি, যা বলে মাইনে নেই, পরে না মানবো না, ওরকম একটা কিছু? দেখুন, 2 দিন আগে হোক আর পরে হোক নির্বাচনটা তো না দিয়ে পারতেন না, যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা তো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো শেখ হাসিনা যদি আরো আগেই 2018-তে যদি সঠিক নির্বাচনটা দিতেন, হয়তো এইভাবে পালাইতে হইতো না। তো আমাদের এর পরবর্তীতে 5 আগস্টের পর দেশে ইন্টেরিয়র গভর্নমেন্ট আসছে, আমরা সবাই মিলে সহযোগিতা করেছি, সবাই মিলে একসঙ্গে আন্দোলন করেছি। এখন ইন্টেরিয়র গভর্নমেন্ট নির্বাচন করবেন না এই কথা কখনো বলেন নাই। এখানে তারেক রহমান সাহেব উনি ওনার সবকিছু আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে আসছেন, আমাদেরকে তিনি দেশের বাইরে থেকে দলকে, দেশকে, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে এইখানেও যদি একটু বলতেন যে উনি তখন বলছিলেন যে দেশে ফিরে আসা আমার একলা সিদ্ধান্ত না। এনিওয়ে, ওই সময় উনি বলছিলেন যে দেশে ফিরে আসা আমার একলার সিদ্ধান্ত না, সেই একলার সিদ্ধান্ত যে না, মানে সমষ্টিটার মধ্যে, মানে গোষ্ঠীর মধ্যে আর কে কে ছিল, মানে কার কার সিদ্ধান্ত তারেক সাহেবের দেশে ফিরে? আমরা সবাই ছিলাম, আমাদের এই দেশের জনগণ তো তার অংশীদার। যে তারা কি তারেক সাহেবকে দেশে আসার ক্ষেত্রে তো একটা আইনিগত কিছু জটিলতা ছিল, তারপরে উনি গুছিয়ে আসবেন, শুধু কি বাংলাদেশের আইনি জটিলতা, সেই দেশেরও তো কিছু আইনি ব্যাপার ছিল, সবকিছু মিলে তিনি ওনার মতো করে সুন্দর একটা সময় এমন ভাবে আসছেন যেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে একত্রিত হয়েছেন, এবং এসে তো তিনি কোনো প্রতিশোধমূলক প্রতিহিংসামূলক কথা বলেন নাই, মায়ের সেবা করার কথা বলেছেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশের মানুষের পাশে কিভাবে কাজ করবেন সেই কথাটাও তুলে ধরেছেন, এবং তাই করছেন। এখন পর্যন্ত বাড়তি কোনো কথা তিনি বলে সময় নষ্ট করছেন না, এবং কারোর প্রতিপক্ষ এইভাবে হচ্ছেন না, এবং প্রতিহিংসামূলক কোনো কথাও তিনি তুলে ধরছেন না। প্রতিহিংসার কথা তুলে ধরছেন না সেই কথা ঠিক, কিন্তু আমি আবারও জুলাই সনদের একটা প্রসঙ্গের মধ্যে একটু ফিরে যেতে চাই, যে
তিনি প্রতিহিংসার কথা তুলে ধরছেন না, আপনারা প্রতিহিংসার কথা হয়তো সরাসরি বলছেন না, কিন্তু জুলাই সনদ নিয়ে বিএনপির প্রকৃত অবস্থান আসলে কি? জুলাই সনদ নিয়ে আপনাদের মধ্যে এক ধরনের ভয় সংখ্যা কেন? মানে আপনারা এটা বলতেছেন না, মানে আমি সরাসরি প্রশ্নটা করি, জুলাই সনদ যদি 100টার মধ্যে 100টা বিষয় বাস্তবায়িত হয়, বিএনপির অসুবিধাটা কি? কিছু ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছি। জি, দিছেন, নোট অফ ডিসেন্ট গুলো আপনারা শুনেন না? কিছু ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেগুলি ব্যাপারে দেন নাই সেটা পার্লামেন্টে আলোচনা হবে না? আমি কি শুধু আমি কি শুধু হাত তুলেই বলে দিব যে যেটা নোট অফ ডিসেন্ট দিছি এটা আমি মেনে গেলাম? এটা আলোচনা হতে পারে, সেই আলোচনাটা এখন হচ্ছে। আলোচনা হওয়ার পরে এমন একটা পর্যায়ে আসবে যে পর্যায়ে সর্বসম্মতিক্রমে প্লাস মাইনাস করে ছাড় দিয়ে যেগুলি সমাধান হবে। এটা তো একেবারে কঠিন করে দেখাটা ঠিক হবে না এই মুহূর্তে। না, যেগুলি ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলি তো কেন আমি কঠিন করে দেখব? কঠিন করে দেখতেছি কারণ হচ্ছে যে আপনারা জুলাই সনদের ব্যাপারে বা জুলাই সনদের মধ্যে আপনারা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ারের ব্যাপারে আপনারা কতগুলি ভেবেচিন্তে কতগুলি সিদ্ধান্তের ব্যাপারে আপনারা একমত হয়েছিলেন। তো সেই ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে আপনাদের কতগুলো না, কতগুলো না, ম্যাক্সিমাম আমরা একমত হয়েছি। তো যেগুলি ব্যাপারে একমত হয়েছেন সেগুলিও তো আপনারা আসলে সংসদে ম্যাক্সিমাম আমরা একমত হয়েছি, সংসদে পাস করতে পারতেন। আপনাদের তো আসলে পার্লামেন্ট তো শুরু হয়েছে। জি না, সংসদে পাস হবে না যে তা তো না। এটা কি শুধু আমার একারে দায়িত্ব? সবারই তো দায়িত্ব আছে, বিরোধী দলের তো দায়িত্ব আছে। বিরোধী দল সরকারি দল মিলেই তো প্লাস মাইনাস, আবারও বলছি, হিসাব নিকাশ করে যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেটা হয়তো, যেটা না ছিল সেটা তো হইতে পারে না। আবার যেটা ছিল সেটা হাই থাকবে, কিছু ছাড় সবাইকে দিতে হবে। ঠিক আছে, আপনি যদি জুলাই সনদের ব্যাপারে আপনি বলেন আপনার নোট অফ ডিসেন্টের কথা, কিন্তু আমি আসলে আপনাদের খুব নোট অফ ডিসেন্ট দেখি নাই। এই যেটা গুম কমিশন, যেটা মানবাধিকার কমিশন, সেটা সরকারের বিরুদ্ধে, এটার মধ্যে এগুলির মধ্যে আমি খুব বেশি নোট অফ ডিসেন্ট দেখি নাই। এখন আইনমন্ত্রী মহোদয় যেসব ব্যাপারে কথা বলতেছেন যে এই আইনগুলি নতুন যতটা দেখছেন, জি আইনগুলি করা হবে, আমি আইনমন্ত্রীকে শুনতেছিলাম যে অ্যাডভোকেট আসাদুজ্জামান বলতেছেন যে এইগুলি আসলে আরো সুন্দর করে, মানে যেগুলির লুপ হোলস আছে সেই লুপ হোলসগুলি বাদ দিয়ে নতুন করে সুন্দর করে এই আইনগুলি আসবে। তো আপনি তো সংশোধনী নিতে পারতেন, প্রস্তাব আকারে আইনে সংশোধনী বলার চেষ্টা করেছেন। জি, তিনি এক বাক্যে বলেছেন যে এটা একটা বিশেষ কমিটিতে উত্থাপন হোক, অধিকর তদন্ত স্বার্থে আলাপ আলোচনা করে আমরা সর্বসম্মতিক্রমে যেন সিদ্ধান্তটা নিতে পারি জাতির সামনে। আমরা সেই বিলটা একসঙ্গে মিলে ওই বিশেষ কমিটি থেকে নিয়ে আসব, যেখানে এটা আমার মনে হয় আর কোনো বিতর্ক থাকবে না। আমার মনে হয় সেই দিকটাই তো আমরা হাঁটছি। আমার মনে হয় যে আপনারা যদি প্রস্তাবটা আনতেন এবং সংশোধনীগুলি সহ আনতেন, তাহলে সব দিকে এটা বজায় রাখতো। আপনারা যখন সংশোধনী আনেন না, তখন মনে হয় আপনারা এটা করতে চান না। তাও আমরা আপনাদের দেখতে চাই যে আপনারা আসলে এটা করেন কি করেন না। না, এটা তো কথা হলো যে সরকারি দলকে যদি অভিযোগ বা কাঠগড়ায় দাঁড়ানো করার জন্য এই ধরনের কথা বলা হয়, এটা হবে আমার মনে হয় খুব দুঃখজনক। কারণ আমরা দৃশ্যমান, যেদিন সংসদের দক্ষিণ প্লাজায় সবাই মিলে এখানে একটা ঐক্যমত মিশনের মাধ্যমে যেটা সিগনেচার করা হয়েছে, সেখানে আমরা সিগনেচার করতে গিয়ে এই কথাগুলো রেজ করেছি যে এই ব্যাপারে আমাদের কিছু তখন সর্বসম্মতি কমেই তো সে আলোচনাটা মধ্য দিয়ে, কিন্তু সেই সময় কিন্তু সেদিন এনসিপি যায় নাই। পরবর্তীতে তারা নির্বাচন পর আফটার ইলেকশন তারা ওই জুলাই সনদ যেটা সাইন করেছি, তারা পরবর্তীতে আইসা সাইন করেছেন। তো আমাদের ওই কথাগুলো আমরা তুলে ধরেছি যে ঠিক আছে, যেটা নোট অফ ডিসেন্ট হয়েছে সেটা অধিকতর তদন্ত হওয়া উচিত এবং সেটার জন্য একটা বিশেষ কমিটি, সেই কমিটিতে সেখানে আলোচনা হোক। আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যেন সবাই মিলে সেটাকে সমাধান বা সেটাকে যেন আমরা শেষ করতে পারি, কিন্তু এনিভাই পাস করতে পারি। কিন্তু এনিভাই আপনাকে আমি একটু নজর আনতে চাই যে কারণ হলো সংস্কার তো পরে আসছে। বিএনপি আওয়ামী লীগ সরকারের এগেনস্টে 15 বছর ধরে আন্দোলন করে আসছে। 15 বছরের মধ্যে যদি শেষ 7-8 বছরের কথা বলি, যেখানে দিক নির্দেশনামূলক অনেক সংস্কার আমরা আনছি। সর্বপ্রথম 31 দফার কথা আপনারা বলেছেন, 27 দফা 31 দফা আমরা নিয়ে 31 দফার কথা আমাদের সেই 27 দফা এবং 31 দফার ভিত্তিতেই পরবর্তীতে ইন্টেরিয়র গভর্নমেন্ট যে সমস্ত সংস্কারগুলো এনেছে, ওটা তো প্রায় হুবহু করণ অনেকটা।
সুতরাং এই ব্যাপারে আমাদের আপত্তি থাকবে, আমাদের দ্বিমত থাকবে। আপনাদের আপত্তি নাই তো, আপত্তি আমাদের আসে এই জায়গায়, কারণ আমরা 31 দফাকে দিতে দেখে, বিএনপিকে দেখে আমরা ভাবছিলাম যে বিএনপি অ্যাটলিস্ট তার 31 দফা ঠিকমতো পালন করবে, কিন্তু সেই 31 দফায় কি আছে আমি আপনাকে একটু পড়ে শোনাই। 31 দফায় আছে ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে। 31 দফা 20-এ এইটা আছে যে এই প্রতিষ্ঠানগুলিকে জবাবদিহির আওতায় আনা হবে এবং কোনো ধরনের দলীয়করণ করা হবে না। আমি যদি এটাকে প্যারাফ্রেজ করি সেটা, আর যদি অবস্থাটা বলি সেটা হচ্ছে ঢাকা সহ আরও 14 জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। 2 দফায় সব মিলিয়ে 56 জনকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে, মনে আছে সবাই বিএনপির জেলা নেতা। আমি আরেকটু বলে নিই এনি ভাই, এর আগে 2 দফায় দেশের 11টা সিটি কর্পোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতাদের দেওয়া হয়েছে। বাকি আপনি যে কোনো জায়গায়, মানে সেটা ভিসি হোক, বিসিবি হোক, সব জায়গায় বিএনপির লোকই নিয়োগ দেওয়া হচ্ছে, যেটা বিএনপির আসলে 31 দফার 20 দফার সিটি কর্পোরেশনে প্রশাসক দিব, সিটি কর্পোরেশনে প্রশাসক দিব, জেলা পরিষদে প্রশাসক দিব, তো এখানে আপত্তি কেন? আমি তো আপত্তির কিছু দেখি না। দেশের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমরা সেই ম্যান্ডেট অনুযায়ী আপত্তি দেখেন না। আপনি কি 20 দফার পাঠে, আপনি কি 20 দফার পাঠে, আপনি কি 20 দফার পাঠে এইটা দেখেন যে বিএনপি আসলে এই কথা, বিএনপির একজন শীর্ষ নেতা, একজন সাংবাদিকরা এইটা বলবে আমার যারা ইচ্ছা আমি বিএনপির লোক নিয়োগ দেবো, এটা আপনার আপত্তি কেন? আপনি কি 20 দফার পাঠে এইটা পড়েন? আমি তো এটা পড়ি না। আমি তো দফা 20-এ দেখি যে বিএনপি দলীয় লোকদের নিয়োগ দিবে না। না 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 না, আপনি 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 এখানে শুনেন, দলীয় লোককে আমি দিতে পারি, এই দলীয় লোকটা বসে সেখানে দলীয় অবস্থানে কাজ করে কিনা, সেখানে তো সে নিরপেক্ষতার সহিত কাজ করে যাচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। আপনি কিভাবে জানেন একটা লোক যখন এই শপথ নেয়, দায়িত্ব নেয়, তখন তার দায়িত্ব হলো, আপনি কিভাবে জানেন? এটা তো আমরা পার্টি হিসেবে ওন করতেছি, এটা আমরা পার্টি হিসেবে ওন করতেছি, এটা আমাদের কমিটমেন্ট জাতির সামনে, যে আমি যেখানেই থাকবো না কেন আমি আমার দায়িত্বটুকু নিরপেক্ষতার সহিত পালন করতে, এটা আমার শপথ, এটা আমার জাতির সামনে আমার কমিটমেন্ট। সুতরাং আমি XYZ অনেকেই দায়িত্ব দিব। আমি যদি আমার দলীয় লোক বলতে, দলের বাইরেও তো এমন এমন লোক আছে যারা পদ নাই, সাধারণ সমর্থক, অথবা সেই সাধারণ লোক, তাকেও তো 2-1 জায়গায় আমরা একভাবে দায়িত্ব দিয়েছি, কিন্তু কথাটা হলো যে সেখানে আমি তো একেবারে দলীয় অবস্থান থেকে দলীয় কাজ সেখানে বসে করতেছি তা না, আমি সেখানে নিরপেক্ষ অবস্থান থেকে। আপনি একেবারেই দেখতে পাচ্ছেন না, আপনি একেবারেই দেখতে পাচ্ছেন না, সেই জন্য আপনি দেখছেন না। কারণ হচ্ছে কি, এরকম কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলতো যে আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আমি জানি নিয়োগ দেই, যেই হোক সে ভালো না। সেটা আপনি ফ্যাসিস্টের সঙ্গে আমাদেরকে মিলাবেন না। আমরা তো মিলাতে চাই না, আপনারা না মিলাতেছেন আপনাদের সঙ্গে, আমি কেন মিলাবো? আমরা মিলাই না কখনোই। আমাদের তারেক রহমান, খালেদা জিয়া রহমানের যে রাজনীতি, এবং আমি আমার মন্ত্রণালয়ের কথা বলছি, আপনি দেখেন আমি পারস্য সম্পদ মন্ত্রী হিসাবে নিরপেক্ষ দায়িত্বটা চালাচ্ছি কিনা, কারণ আমি শপথ নিয়েছি, আমি দায়িত্ব নিয়ে জনসাধারণের জন্য, দেশের জন্য আমি কাজ করব। কিন্তু আমি বিএনপির যুগ্ম মহাসচিব, যদি আমি নির্বাচিত প্রতিনিধি, তাহলে আমি নির্বাচিত প্রতিনিধি হয়ে আমি মন্ত্রণালয় চালাচ্ছি। আমার মন্ত্রণালয়ে সেখানে সরকারি কর্মকর্তা আমাদের অধীনে যারা রয়েছেন, তারা সেখানে বসে নিরপেক্ষতার সহিত দায়িত্ব পরিচালনা করছেন। এই সরকারি কর্মকর্তা যারা, এরা তো হঠাৎ করে আসে নাই, এরা ধারাবাহিকভাবে এই দেশে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করতে করতে, কেউ সহকারী সেক্রেটারি ছিলেন, ডিপ্টি সেক্রেটারি ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এইভাবে হতে হতেই তো তারা বিভিন্ন মন্ত্রণালয়ে তারা কাজ করছেন। তো এরা কি বিএনপির লোক? এরা দেশের লোক, দেশের সরকারি কর্মকর্তা হিসেবে এরা নিরপেক্ষভাবে দেশ দায়িত্ব পরিচালনা করছেন। আমরা তাদেরকে গাইড করতেছি, এবং আমাদের কার্যক্ষেত্রে আমরা যেভাবে বিভিন্ন জায়গায় কথা বলছি, কাজ করছি, দৃশ্যমান, সেখানে কোনো দলীয় অবস্থান থেকে আমরা সরাসরি কাজ করছি না। হ্যাঁ, আমাদের নির্বাচনী ইশতেহার আছে, সেই ইশতেহার জনগণের সামনে নির্বাচনের আগে আমরা তুলে ধরেছি, এবং জনগণের সামনে প্রতিশ্রুতি অনুযায়ী সেগুলাকে আমরা এক্সিকিউট করছি। আমাদের একজন দর্শক সাইফুল ইসলাম শাহীন, উনি বলছেন 31 দফা, সাইফুল ইসলাম শাহীন উনি বলছেন আপনি তারেক রহমানকে প্রশ্ন করতে পারেন না, আবার তার কর্মীদের নিয়ে টানাটানি করেন। আপনি আসলে কার খালেদ ভাই? তারেক রহমানকে প্রশ্ন করতে পারি না। এনি ভাই, তারেক সাহেবকে একটু বললেন, তারেক ভাইকে একটু বললেন যে আমাকে যাতে একটা ইন্টারভিউ দেয়।
এটা হলো যে জনগণের, আমি গত 5 বছর ধরে, এবং আপনিও জানেন গত 5 না, বছর ধরে, 5 বছর ধরে তার পেছনে পেছনে ঘুরতেছি একটা ইন্টারভিউর জন্য। এটা এখন আমার দাবি না, এটা জনতার দাবি। আপনিও একটু তার সাথে দেখা হলে একটু বললেন যে আমাকে একটা কেন ইন্টারভিউ উনি দেওয়ার তো জন্য। খুব ওপেন কথা বলেন, অনেকের সাথেই কথা বলেন। আমার মনে হয় আপনি ওনার সাথে যথেষ্ট, যদি আপনি একটু বলতে চান আমি যথেষ্ট দেশে পরিমাণে আইসা চেষ্টা কথা করি নাই? বলেন। না, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা দেশে করছি ভাই, এখন পর্যন্ত পারতেছি না, তবে আপনি বললে বোধহয় হয়তো ইন্টারভিউ একটু দিতেও পারে। যাই হোক, আমি ইনশাআল্লাহ উনি দিবেন। আচ্ছা, আশা আমি আশা করি আমি দিবেন। আমি আমি এই প্রসঙ্গে শুধু একটু বলতে চাই যে এনি ভাই, আপনি বলতেছেন যে তারা তো আসলে দলে নিযুক্ত হয়ে, মানে পদে নিযুক্ত হয়ে বা মানে দায়িত্ব পাওয়ার পরে তারা কোনো অসৎকর্ম করতেছেন কিনা সেটা দেখা খুব দরকার। আপনি কি মনে করতেছেন? আমি এবার একটু আমাদের দিক থেকে প্রশ্নটা করি যে এই সরকারের আমলে কি মিডিয়া খুব স্বাধীনভাবে কাজ করতে পারতেছে? আপনাদের সমালোচনার ক্ষেত্রে হোক, প্রধানমন্ত্রীর সমালোচনা করার ক্ষেত্রে হোক, তাদের কাজের জবাবদিহি নিশ্চিত করার ব্যাপারে মিডিয়াকে আপনি কিরকম দেখেন? মানে যারা দেখবে এই কাজগুলি করা হচ্ছে কিনা ঠিকঠাক মতো, তারা করতে পারতেছে কিনা, সাংবাদিকদের কথা বলতেছি আমি। শুনেন, ধরেন আমরা এই ব্যাপারে খুবই আন্তরিক, আমরা চেষ্টা করছি এবং শতভাগ নিরপেক্ষতার সহিত যেন মিডিয়াগুলা চলে। ঠিক একইভাবে তো আপনাদের সেই দায়িত্বটুকু আপনারা চাচ্ছেন যে না, আপনারাও আপনাদের মিডিয়ার অবস্থান থেকে শতভাগ যেন একদম ফ্রি ফেয়ার এবং কোনো ধরনের মানে চাপ যেন না থাকে, সেভাবে আপনারা আপনাদের দায়িত্বগুলো পরিচালনা করবেন। আমার তো মনে হয় যে আপনি যদি সেই রেজিমের কথা বলেন আর এখনকার কথা বলেন, ফার ফার ডিফারেন্স। আমরা চেষ্টা করলেও আপনারা দিবেন না। আমাদের যদি ব্যক্তিগতভাবে কেউ চেষ্টাও করে থাকেন, তবে আমাদের দলীয় যে সিদ্ধান্ত, সেখান থেকে আমরা সবাই খুব ফেয়ারলি কাজ করছি, কথা বলছি, এবং কোনোভাবেই যেন কেউ আমরা প্রভাব বিস্তার না করতে পারি সেদিকে আমাদের খুব বেশি সতর্ক এবং সজাগ থাকার জন্য নির্দেশনা রয়েছে, এবং আমরা তাই করছি ইনশাল্লাহ। আমরা দর্শকদের কাছে এটা জরিপ করেছিলাম, সেটি প্রশ্নটা আপনাকে একটু শোনাই। প্রশ্ন এবং উত্তর এবং জরিপের ফলাফল যে রাজধানীর ঢাকার শাহ আলী মাজারে হামলার ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে জামাত ইসলামীকে দায়ী করা হচ্ছে দাবি দলটির এমপি মীর আহমেদ বিন কাশেম আরমানের। প্রিয় দর্শক, কথা সমর্থন করেন কিনা? শতকরা 60% দর্শক এটি সমর্থন করছেন, না বলছেন শতকরা 40% দর্শক। আমি ভাই আপনার কাছে একটি প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় সেনাবাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠে ছিল, এখনো সেনাবাহিনী সেই একই দায়িত্বে আছে। আপনারা সেটি কেন মানে তাদেরকে আমার তো মনে হয় গত 2 সপ্তাহ আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নিজেও বলেছেন, এবং আমি যতটুকু জানি যে খুব সহসায় ওনারা ওনাদের দায়িত্ব যেভাবে আগে ছিলেন মাঠে থাকার আগে, ওনারা সেই কাজগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই অ্যাডজাস্ট করে নেবেন। আমার মনে হয় এইভাবে থাকবেন না। না, আপনি বলছেন যে এভাবে থাকবেন না, দ্রুতই তারা তাদের দায়িত্বের মধ্যে যাবেন। বিএনপি সরকারের কাছে মানুষের একটা বড় প্রত্যাশা ছিল যে এই মব, যেগুলিকে আমরা মব বলছি, তার নিয়ন্ত্রণের মধ্যে আনবে নির্বাচিত সরকার। ব্যক্তি পরিচয়, ক্ষমতার পরিচয়, পুলিশিংয়ের পরিবর্তে আইনের শাসন কায়েম হবে, মানে আইন হাতে তোলার থেকে পুলিশরাই শুধু পুলিশিং করবে। কিন্তু এখনো আমরা এই মব দেখতে পাচ্ছি, মানে শাহবাগ থানায় পুলিশের সামনে কাউরে পেটানো হচ্ছে, আমরা মোরাল পুলিশিং দেখতে পাচ্ছি, এখনো পীরকে মব করে হত্যা করা হচ্ছে। না, এটা তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখনই দায়িত্ব পেয়েছেন, উনি তো ওনার অবস্থান থেকে স্টেট বলেছেন কোনো ধরনের মব যেন না কেউ করে, সেই ব্যাপারে তিনি সতর্ক করেছেন, এবং এই ব্যাপারে কেউ মব তৈরি করার চেষ্টা করলে সেটা তিনি ওনার মন্ত্রণালয় থেকে দেখবেন। তো সুতরাং আমার মনে হয় এখানে কিছু গ্যাপ সৃষ্টি হয়েছে। আর যেহেতু এটা একটা মবেরও অংশ ছিল, আমার মনে হয় এই ধরনের পরিস্থিতি থেকে আমরা সবাই উঠে যাওয়াটাই ভালো। এই ধরনের থানার সামনে গিয়ে আমরা একেবারে ঘেরাও করে ফেলবো, তারপরে এই রাজনৈতিক দলে দলে মারামারি হইতে পারে, কিন্তু আমরা পুলিশকে যেন টার্গেট না করি সেই দিক বিবেচনা রেখেই আমার মনে হয় আমাদের কর্মসূচি নেওয়া উচিত। এনিওয়ে দেখেন, এটা সময়টা কিরকম, আমিও মানে আমার বড় হওয়াটা মিরপুরে, সেই জন্য আমি মিরপুরের এই এলাকাটা আমি চিনি। কারা কারা এই ঘোষণাগুলি দিছে, তারা কেউ কেউ আমাকে, মানে সাংবাদিক হিসেবে না, মানে আমার পরিচিত বলেও তারা আমরা জানছি। সেইটাতে কিন্তু শাহ আলী মাজারের কথা বলছেন, শাহ আলী মাজারের কথা ঘোষণা দিয়া, ঢাকার মিরপুর শাহ আলী মাজারের হামলায় ঘটনা ঘটছে কিন্তু ঘোষণা দেয়া। সো এনিওয়ে আপনারা, সেখানে তো আমি আপনাদের মিডিয়াতে যতটুকু দেখলাম,
আমি দেখলাম যে জামাতের কয়েকজন সেখানে সরাসরি ইনভলভ ছিল এবং দৃশ্যমান অনেক জায়গায় তাদের নামও পর্যন্ত প্রচার করেছে। যেহেতু দীর্ঘদিন আপনারা একসঙ্গে রাজনীতি করেছেন বিএনপি এবং জামাতে ইসলামী, এখন এইটার মধ্যে কিন্তু একটা গ্রে এরিয়া আছে, কাকে জামাত বলা হবে, কাকে আসলে কথিত জামাত বলা হবে, এটা আসলে জামাতে ইসলামী কেন্দ্রীয়ভাবে করছে নাকি করে নাই, এইটা কিন্তু এখন দেখেন এখন এই অনেক সময় বলে যে গ্রামের একটা ছেলে, তার পদ নাই পদবি নাই বিএনপির, কি সে নিজেকে দাবি করছে যে বিএনপির, কিন্তু সে একটা ক্রাইম করছে, এটা তাহলে এটা সমস্ত দায় দায়িত্ব বিএনপির উপর চাপাই দিলে হবে? জিনিসটা অনেক ক্ষেত্রে এরকম হয়। তো বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা মনে করি এগুলো চাপানো ঠিক না। এই সমস্ত ব্যাপারেই তো পার্লামেন্টে আলোচনা করে আমাদের আইন শৃঙ্খলা যেন কোনোভাবে অবনতি না হয়, আর আমরা কথায় কথায় যেন কাউকে গায়েল না করি, সেটা বিএনপি হোক জামাত হোক, যে না এই লোকটার কারণে যিনি ক্রাইম করবেন তার পরিচয় হলো সে সন্ত্রাসী, তিনি এই পথ নিয়েই থাকেন, সেখানে আরেকটা দলের নাম যদি ব্যবহার করেন, আসলে এরকম অনেকে সুযোগ বা প্রভাবশালী কিছু ব্যক্তি হয়তো অনেক সময় নেওয়ার চেষ্টা করে, কিন্তু এদের উদ্দেশ্য তো হলো ওই যে ক্রাইম জোনেই তারা সবসময় নিজেদেরকে প্রায়োরিটি দিয়েই কাজ করার চেষ্টা করেন, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এই স্বচ্ছতা মনে থাকা উচিত এবং সেই দিকে আমরা আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কাছাকাছি বুঝছেন কিনা আমি কি বলার চেষ্টা করছি? আমি বুঝছি, আপনি আমাকে আরেকটু বুঝাই দেন, আমি আরেকটু প্রসঙ্গের মধ্যে ব্যাপারটার মধ্যে থেকে আসি। যে ছাত্র রাজনীতি, ছাত্র দলের রাজনীতির মাধ্যমেই আসলে রাজনীতিতে মানে দেশের রাজনীতিতে যতখানি যাওয়া সম্ভব আপনি মোটামুটি সর্বোচ্চ পর্যায়ে গেছেন। কিন্তু গত বছর সেপ্টেম্বরে আপনি আমাদের অনুষ্ঠানে এসেই বলেছিলেন ডাকসুর নির্বাচনের দিন সকালেই ছাত্রদলের বিরুদ্ধে মিডিয়ায় মব তৈরি করা হয়, যা ডাকসুর নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের অন্যতম প্রধান কারণ। তো আপনি এই যে মিডিয়ায় মব তৈরি করা বা মিডিয়াকে আসলে দখল করা, দখলদারিত্বের মধ্যে নেওয়া, এইটার মধ্যে আপনি আসলে বিএনপি বা আমার কথা আমি বুঝছি আপনি কি বলার চেষ্টা করেছেন। আমার মনে হয় আপনি যেভাবে বলছেন ঠিক এইভাবে বলি নাই। আমি বলেছি ডাকসু নির্বাচনটা যেদিন হয়েছে সকাল সকাল এমন এমন কিছু রিউমার তৈরি করা হয়েছিল যেটা ছাত্র দলের ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কিছুটা অনেকটা কিছুটা না অনেকটা ছাত্র দলের বিরুদ্ধে গিয়েছে। এই ধরনের নিউজ যারা করেছেন এটা তারা ঠিক করে নাই, নিউজটা করে আরেকজনের সুযোগ তৈরি করে দিয়েছেন এবং এটা একটা নির্বাচনের দিন এই সকাল 8টা, 8:30, 9টা এটা একটা বিশাল প্রভাব ফেলেছে, যেটা পরাজয় একটা সংগঠনের পরাজয়ের ক্ষেত্রে 10টা যদি কারণ থাকে এটা একটা অন্যতম কারণ ছিল। এইভাবে আমি কথাটা বলেছি। আপনি সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল ছিল, সেই সময় মিডিয়াগুলির দখলে আপনাদের এখন যারা প্রতিদ্বন্দ্বী বা বিরোধী দল আছেন তারা ছিল বলে মনে হয়, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে বলা হচ্ছে যে বেশিরভাগ মিডিয়া আসলে আপনাদের অনুসারী লোক বা বিএনপি ভাবাপন্ন লোকদের দখলে চলে গেছে। এমনকি প্রেস ক্লাবে 2 বছর 1 বছর সাংবাদিকতা করেছে কি করে নাই তাদেরকে সদস্য করা হচ্ছে, যেখানে আমাদের প্রেস ক্লাবের সদস্য হতে অনেকদিন সময় লেগেছে জাতীয় প্রেস ক্লাবে। পাশাপাশি মিডিয়াতে আপনাদেরকে তুষ্ট করার একটা মানে বিশাল চেষ্টা দেখা যাচ্ছে। সেটা কিরকম? ধরেন আপনাদের গাড়িতে বা আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের দলের নেতা কোথাও যাচ্ছেন, সামনে দিয়ে দৌড়ে দৌড়ে কেউ যাচ্ছেন, তার নামে স্লোগান দিচ্ছে, সেগুলি বারংবার দেখানো হচ্ছে। আমি বিটিভির বাংলাদেশ বেতারের কথা বাদ দিলাম, অন্যান্য জায়গাগুলিতে একই ঘটনা ঘটানো হচ্ছে। এগুলিকে আপনাদের ভয়ে করা হচ্ছে, বা এই মিডিয়ার ভিতরে যে সাংবাদিকদের একটা জোর করে দখল করা বিএনপি মাইন্ডেড সাংবাদিকদের, ওইটার আপনি কিভাবে দেখেন? আওয়ামী লীগ স্টাইলেই, মানে আমি এইটার স্টাইলটা অনেকটা আওয়ামী স্টাইলেই দেখি। এটা তো একটা কঠিন প্রশ্ন করলেন। জি। এবং যারা মিডিয়ার লোক আর মিডিয়াটা ধরেন যারা চালায়, এদের মধ্যে তো বিভিন্ন প্রকৃতির বিভিন্ন ধরনের লোক আছে। আর মিডিয়া তো 2-4টা না, শত শত মিডিয়া। তাকে এই ব্যাপারে আমি অভিযুক্ত করব এটাও তো বলা মুশকিল, কারণ মিডিয়ার মালিক একজন এক ধরনের, কে কাকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন, এখানেই তো বড় স্বাধীনতা দরকার। যে আপনি মিডিয়ার মালিক, আপনি নিয়ন্ত্রণ করছেন নাকি আপনি স্বাভাবিক মিডিয়াটা প্রকাশ করছেন, এখান থেকে আপনারা যদি বেরিয়ে আসতে পারেন আমার মনে হয় সরকার আপনাকে বাহবা দিবে। এবং তখনই সরকার যদি কিছু করতে চায় তাহলে সরকারটা আরো প্রকাশ্যে চলে আসবে এবং সরকারও সেখান থেকে বিরত হবে।
এনিওয়ে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, শুধু আপনার মিডিয়ার কথাটা উঠলো বলে আপনার কাছে আমি একটা বিচার দিয়ে রাখি, কারণ স্বপন ভাইকে পাইলে স্বপন ভাইকে জিজ্ঞেস করবো। বর্তমান যে তথ্যমন্ত্রী আছেন জহিরুদ্দিন স্বপন, আমাদের উনিও আমাদের সিনিয়র নেতা, গণ অভ্যুত্থানে 90 সালে গণ অভ্যুত্থানে তিনি নেতৃত্বের পর্যায়ে ছিলেন। ব্যাপারটা হচ্ছে আপনি যে মিডিয়া নিয়ন্ত্রণের কথা বলছেন, সেই মিডিয়া নানাভাবে সরকার নিয়ন্ত্রণ করতে পারে। সরকার এই যে নিয়ন্ত্রণ করে, আপনি শুধু আজকে গিয়ে বাংলাদেশের সংবাদপত্রের সার্কুলেশন ডিএফপি, মানে আপনারা কত ঘোষণা করছেন কোন পত্রিকার, শুধু এর দিকে চোখ বুলায়েন। আপনি এমন অনেক পত্রিকা পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, যারা 120 কপি পত্রিকা যাদের ছাপা হয় না, যাদেরকে আসলে কয়েক লক্ষ বা আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, এবং এইভাবে করে কিন্তু আসলে মানে সাংবাদিকতা হবে। আমি আপনার সঙ্গে একমত। যেরকম 2001 সালে যখন আমি প্রথম নির্বাচিত প্রতিনিধি হই, তখন আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল আমি একটা পত্রিকা প্রকাশ করব, এবং আমার এই পত্রিকার নামটা আমি দিয়েছি এই দেশ এই দিন, এবং আমার ডিক্লারেশন ছিল। কিন্তু আমি এরপর তো একটা রেজিম চলে গেল, এটা প্রকাশ করার কোনো সুযোগ ছিল না। এবং আমি প্রথম 2001-এ, যখন 2003-এ না 2004-এ আমি যখন শুরু করলাম, প্রায় 6 মাস আমি এটা নিয়ম অনুযায়ী যেভাবে চালানোর দরকার সেভাবে চালালাম। কিন্তু এখন তো আমার একটা চিন্তা করলাম যে একটা ফ্রি মিডিয়াতে আমি এটা ওপেন করি, কিন্তু আমি নিজে চিন্তা করে দেখলাম যে এটা স্টপ থাকাই ভালো। এই ধরনের মিডিয়ার সঙ্গে আমি জড়িত হব না, এবং আমি এটা প্রকাশ করছি না। সুতরাং এটা যার যার চিন্তারও একটা ফসল। যারা এইভাবে মিডিয়া দিয়ে এই যে সমাজে প্রভাব বিস্তার করতে চায়, অনেক আছে এরকম। এত মিডিয়া এত বেশি হয়ে গেছে। আমরা যদি এখন আপত্তি জানাই, আমরা যদি আমাদের কোন সংস্থা যদি আপত্তি জানায়, তখন আপনারাই বলবেন যে আমরা মিডিয়া প্রকাশ করতে দিচ্ছি না। তো সুতরাং এগুলো আপনাদেরকেও এই আলোচনা নিয়ে আসতে হবে, এবং আলোচনার পরিপ্রেক্ষিতে যারা সাংবাদিক প্রকৃত, তাদেরই মিডিয়া হওয়া উচিত। সবাই যদি সাংবাদিক হয়ে যায়, সবাই যদি পত্রিকার মালিক হয়ে যায়, এখানেই প্রশ্নটা এবং এখানেই সমস্যাটা। আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, তবে প্রশ্নটি আমার না, আমাদের একজন দর্শকের। আমি প্রশ্নটি আপনার কাছে করছি যে সাজ্জাদ সবুজ, ওনার নাম নজরুল ইসলাম, আজকে প্রথম আলোতে 2 পর্বে পানি উন্নয়ন বোর্ডের যে দুর্নীতির কথা বলেছেন, সেই বিষয়ে মন্ত্রীর বক্তব্য কি? আপনার চোখে পড়েছে কিনা যে পানি উন্নয়ন? আমি যখন এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম না, তখন আমরা এই ধরনের, এই আপনি যে প্রশ্ন করেছেন, এই ধরনের প্রশ্ন এবং উত্তরের সঙ্গে আমরা সবসময় অভ্যস্ত ছিলাম। যে পানি উন্নয়ন বোর্ড মানেই যখন একটা দুর্নীতির একটা আখড়া, বা এখানে নদী গর্ভে মানে সবকিছু বিলীন হয়ে যায়, নদী গর্ভে ব্লক টক ফেলে দেয়। এখন আমি যখন দায়িত্ব পেলাম, খুব বেশি দিন হয় নাই, মাত্র 3 মাস, আমি শক্তভাবে এই প্রক্রিয়াটাকে দেখার চেষ্টা করছি। আমি কখনোই বলবো না জিরো টলারেন্স। জিরো টলারেন্স অনেকেরই মুখরোচক কথা, তবে এই মুহূর্তে যে জিরো টলারেন্স ইচ্ছা করলে চাইলে আমরা করতে পারবো তা না। আসলে একেবারে জিরো টলারেন্সে যাওয়ার মতো সুযোগও নাই। বাংলাদেশের সবকিছু মিলে হিসাব নিকাশ করে আমরা দেখি। তবে দুর্নীতি ডে বাই ডে আমাদের এই মন্ত্রণালয়কে কমিয়ে আনার চেষ্টা করছি, এবং শক্ত হাতে এটাকে আমরা মোকাবেলা করছি। আমাদের মন্ত্রণালয়ের সম্পর্কে মানুষের যে ধারণা ছিল, আমি শতভাগ না পারলেও আস্তে আস্তে মানুষের সামনে দৃশ্যমান বড় ধরনের পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এখানে বিশেষভাবে প্রয়োজন হবে, এবং সেখানে আমি মনে করি যে পত্রিকা আজকে এই নিউজটা এসেছে, এটা অতীতের ধারাবাহিকতা হয়তো এই নিউজটা করেছে। আমি ধরেই যে সব পরিবর্তন করে ফেলবো তা না, তবে পজিটিভ নিউজ করার চেষ্টা করবেন। আমার সম্পর্কে, আমার মন্ত্রণালয় সম্পর্কে আরো বেশি বেশি জেনে লিখবেন। আমি আশা করি যে এই চ্যালেঞ্জটাকে আমি গ্রহণ করেছি, এবং এটাকে অ্যাড্রেস করা, চ্যালেঞ্জ করা আমার পক্ষে ইনশাল্লাহ আপনাদের আন্তরিকতা সহজ হবে। এনিওয়ে, আমার শেষ প্রসঙ্গ, মানে আপনার কাছ থেকে এটি আসলে খুব, এতক্ষণ আমি খুবই এই রিসার্চ টিম অনেকগুলি প্রশ্ন, অনেকগুলি রেফারেন্স এগুলি করছে। আমার এই প্রশ্নটা হচ্ছে যে আপনার কাছে আমি সরাসরি এই প্রশ্নটা করতে চাই যে ধরেন চাঁদা ব্যাপারটা কি, যেসব জায়গায় চাঁদা বা ঘুষের ব্যাপার ছিল বাংলাদেশে, ধরেন পুলিশ, বিচার বিভাগ,
বা যেসব জায়গায় মানুষের সরাসরি অংশগ্রহণ আছে, জমি রেজিস্ট্রি, পরিবহন সেক্টর, পরিবহন খাত, কোনো একটা জায়গায় অবৈধ কোনো ব্যবস্থাপনা, ছোট কাঁচা বাজার, এইসব জায়গায় কি আসলে বিএনপি আসার পর আপনি জানেন মানে কোন কোন খাতে চাঁদা লাগে, ঘুষ লাগে, সেগুলি আমরা সবাই এটা কম বেশি জানি। এইসব জায়গায় কি আওয়ামী লীগ আমল, তারপর অন্তর্বর্তী সরকার, এখন বিএনপি সরকার, আপনার কাছে কি মনে হয় যে এগুলি বন্ধ হয়েছে? এনি ভাই, মানে আমি তো দেশে নাই, দেশে আসলে আমি একটা পরীক্ষা করে দেখতে চাই। যদি আমি পরীক্ষা করে দেখি তাহলে আমি চিত্রটা কি দেখবো আসলে? দেখুন, এই সব জায়গায় একটা আছে শ্রমিক কল্যাণের নামে কালেকশন হয়। আচ্ছা, শ্রমিক কল্যাণের নামে এটা হলো শ্রমিক কল্যাণের নামে। ওকে। এখন এটা কাগজে কলমে আইনগতভাবে বৈধ। এটা পৌরসভা থেকে ডাক নেয় অথবা অন্য ডিপার্টমেন্ট থেকে নিলাম নিচ্ছে, ডাক নিচ্ছে। যারা পায় এরা যখন কালেকশনটা করে তখন এটা ওই সরকারি কোষাগারে একটা অংশ চলে যায়, বাকি অংশটা তারা শ্রমিক কল্যাণের নামে নিজেরা ভাগাভাগি করে নেয়। তা আমি আমার লক্ষ্মীপুরের কথাই বলি, যখন এই শ্রমিক কল্যাণের একটা টেন্ডার হয় পৌরসভা থেকে, তখন একটা গ্রুপ যারা এই টেন্ডারটা নিয়েছে, আমরা দেখলাম আমাদের এই বর্তমান সময়ে ইন্টেরিয়র গভর্নমেন্টের ধারাবাহিকতায় বর্তমান সময় তারা চালাচ্ছে। এটা ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় যারা নিয়েছে, এটা জামাত ইসলামীর একটা শ্রমিক ইউনিট আছে, তাদেরই অংশ, তারা এটা নিয়েছে। আবার কোথাও হয়তোবা কোনো প্রভাবশালী ব্যক্তি নিয়েছে, হয়তো বিএনপির সঙ্গেও তাদের লিঙ্ক আপ থাকতে পারে। এখন এক এক জায়গায় এক এক রকম, কে কিভাবে নিল, কিন্তু টোটাল প্রক্রিয়াটাই আমি মনে করি এটা সম্পূর্ণভাবে অশুদ্ধ বা এটা ক্ষতিকর। এইভাবে আমরা শ্রমিকদের নামে শ্রমিক কল্যাণ তহবিল করে সেটা টেন্ডার বা ডাক বা নিলাম প্রক্রিয়ায় নিব, এই প্রক্রিয়াটা বন্ধ করে দিয়ে যেভাবে সরকার রাজস্ব বিভিন্ন জায়গা থেকে স্লিপের মাধ্যমে বিভিন্ন ইউনিটে নেয়, সেভাবে কিন্তু সরকার নিজে কিন্তু এই তহবিলটা গঠন করতে পারে এবং সরকারি কিছু কালেক্টর দিয়ে এটাকে কালেকশন করতে পারে। সেই প্রক্রিয়া যদি নেওয়া হয়, আমার মনে হয় এই যে শ্রমিক কল্যাণের নামে সারা বাংলাদেশে, সেটা সিএনজি হোক, সেটা অটো হোক, বাস হোক, ট্রাক হোক, বিভিন্ন সেক্টরে যে কালেকশনটা হয়, এটা বন্ধ করে দিয়ে সরকারি কালেকশনের মাধ্যমে ওই রাজস্বটা কালেকশনের মাধ্যমে সরকার নিতে পারে। তাহলে কারোর কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারও থাকবে না, কোনো রাজনৈতিক দলের নামও আসবে না, এবং এটা সরকারের সরাসরি রাজস্বতে চলে গেলে সরকার বেনিফিটটা নিতে পারবে। আরেকদিকে সরকারের তখন উচিত হবে যারা প্রকৃত শ্রমিক তাদের কল্যাণার্থে সরাসরি, আজকালকে বিকাশ আছে, আজকালকে নগদ আছে, তাদের মাধ্যমে সেটা তো শ্রমিকের পৌঁছে দিতে পারে। একটা প্রস্তাব ইতিমধ্যে আমাদের সরকারের কাছে আমি বিভিন্নভাবে তুলে ধরেছি। হয়তোবা এটা পার্লামেন্টে এই ধরনের আলোচনা যদি উঠে, সেখানে আমরা অ্যাড্রেস করব এবং সর্বসম্মতিক্রমে এই ধরনের সিদ্ধান্ত এটা হওয়া উচিত হবে। এই কারণে, কারণ দীর্ঘদিন থেকে একটা ট্রেন্ড যেভাবে চলে আসছে, এটা কিন্তু রাজনৈতিক লোকজনই ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাজনৈতিক দলের নামে ব্যবহার হচ্ছে এবং প্রভাবশালী ব্যক্তিরা সুযোগ সুবিধা নিচ্ছে, যারা প্রভাব বিস্তার করে সমাজে একটা অবক্ষয় সৃষ্টি করে রেখেছে। এখান থেকে বের হয়ে আসা অবশ্যই উচিত। আমার মনে আর যদি আমি মানে প্রাতিষ্ঠানিক ঘুষ বা অবৈধ লেনদেনের কথা আমি যদি বলি, যে পুলিশ কি এখন মামলা নিতে গেলে টাকা চায়, টাকার বিনিময়ে কারো বিরুদ্ধে মামলা দেয় বা দেয় না? যেটি আমরা শুনেছি যে এই যে মামলায় বাংলাদেশের একটা দীর্ঘদিনের দেখেছি যে মামলায় নাম দিয়ে দেওয়ার জন্য একটা বাণিজ্য, মামলা বাণিজ্য, সেটি কি বন্ধ হয়েছে? বলেন, হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না, এটা তো দীর্ঘদিনের বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, আপনাদের সবাই বন্ধ হয়েছে কিনা বিভিন্ন সেক্টর একটা ট্রেন্ড। না, আমি তো বলি নাই যে আমি একেবারে জিরো টলারেন্সে চলে গিয়েছি, আমি পারছিও না। এটাই হলো বাস্তবতা। সেই বাস্তবতার আলোকেই বলছি, এই ট্রেন্ড থেকে কিভাবে আমরা বের হয়ে আসবো, সেখানে অবশ্যই আমাদের এখন থেকে একটা সামাজিক আন্দোলনও তো, আপনার এই যে কথাবার্তা আমি আপনাকে বলছি, আপনি
সাব্যস্ত করছেন। আমার মনে হয় এইভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে এগুলো আস্তে আস্তে ডে বাই ডে আমরা বন্ধ করতে সক্ষম হবো ইনশাল্লাহ। আচ্ছা, তবে আমাদের উদ্যোগটা মহৎ, আমরা চেষ্টা করছি চেষ্টা করছেন। আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে সাকসেস হতে সক্ষম হবো ইনশাল্লাহ। এসপি পদে নিয়োগ পাইতে কি ঘুষ দিতে হয় স্বরাষ্ট্রমন্ত্রী বা আইজিপি বা প্রধানমন্ত্রীকে, যেটি আসলে খুব কমন ছিল? মানে আমার এসপি ওসি আমার মনে হয় না, এটি আমার বলা যেতে মনে পারে হয় না উপরের দিকে। এই ধরনের সাহস কেউ হ্যাঁ, ইতিমধ্যে দেখিয়েছেন আমাদের গভর্নমেন্ট আসার পর। আমার মনে হয় না এই ধরনের সাহস, এই ধরনের আহ, কেউ দেখিয়েছেন। এবং এই ব্যাপারে আমার কোনোভাবেই জানা নেই। যদি জানা থাকে তাহলে টু দ্য পয়েন্ট আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, এবং সেখানে আমরা সরকারের নলেজে সেভাবে আনবো যেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। ব্যাংক লুট হওয়ার বা সরকারি ব্যাংক থেকে আহ, মানে টাকা নেওয়ার এটা তো প্রবণতা কি আপনি ভালো সরকারি করেই জানেন। প্রবণতা কি থেমেছে? 5 জি, আগস্টের পর অনেক ব্যাংক দখল হয়ে গেছে। 5 আগস্টের পর, 5 আগস্ট। এর আগে তো আহ, এক ধরনের এক ধরনের রাঘব বোয়ালের হাতে ব্যাংক ছিল। হুম, ফ্যাসিস্ট যাদেরকে চাইছে হুম, তারাই ব্যাংক দখল করে নিয়েছে, তাদের নামেই ব্যাংক হয়েছে। এবং অতীতের যারা ব্যাংকের মালিক ছিল তাদের থেকে জোর করে জব্দ করে জিম্মি করে ব্যাংক নেওয়া হয়েছিল, ব্যাংকের মালিকানা নেওয়া হয়েছিল। 5 আগস্টের পর আমরা তো দেখেছি, বিশেষ করে ইসলামী ব্যাংক, কয়েকটা ইসলামী ব্যাংক আছে, তাদের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে ব্যাংক দখল করা আপনারা হয়েছে। না, সেই আপনারা প্রক্রিয়া সেগুলি পুনরুদ্ধার করছেন কিনা? পুনরুদ্ধার করছেন তো কিনা? দীর্ঘদিন থেকে চলছে, এখনো চলছে। আপনার আমার মনে হয় আপনারা এখনো পুনরুদ্ধার পুনরুদ্ধার করছেন তো কিনা? হয় নাই। এটা বাংলাদেশ ব্যাংক তাদের কাঠামোতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আমরা পুনরুদ্ধার করব না। আমাদের পুনরুদ্ধার করার কোনো টার্গেট নাই। তবে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের স্বাভাবিক নিয়ম যে আইন, সেই আইন অনুযায়ী আমার মনে হয় ব্যাংকগুলো পরিচালিত হয় বেটার, এবং তাই হওয়া উচিত। আপনারা কোনো ব্যাংক দখল করতেছেন কিনা? আগে শুনতাম একটা মন্ত্রী হইলেই তার নামের সাথে, তার নামের বা তার স্ত্রীর নামের সাথে একটা ব্যাংক আসে। আপনার বা আপনার স্ত্রীর নামে, আপনার মন্ত্রিসভার সদস্যদের পরিবারের সদস্যদের নামে ব্যাংক আসবে কিনা? অনেকে এইটাও বলেন আপনারা বাংলাদেশ ব্যাংকের আরেক গভর্নরকে জিয়ারা খুব ভাই, দ্রুত, খুব এখন পর্যন্ত আনসেরিমনি। আমার কাছে জি, আমার কাছে জি, বলেন ভাই, বলেন ভাই। তারেক জিয়ার আমলে এই সুযোগ নাই। হুম, আর তারেক জিয়ার আমলে এই সুযোগ নাই। কেউ ব্যাংক দখল করেছে কিনা আমার জানা নাই। হুম, তবে এই ধরনের কোনো নিউজে যদি আপনি দিতে পারেন, হুম, হ্যাঁ, যে কেউ ব্যাংক দখল করেছে, আমরা সরকারের, আমার নলেজে আসবে, তারেক প্রধানমন্ত্রীর নলেজে যাবে, এবং সেই ব্যাপারে আমরা জরুরি এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। যে দখলবাজ হিসাবে আমরা নিজেদেরকে কোনোভাবে আখ্যায়িত করিও না, ওই রাজনীতি আমরা করিও না। আর আরেক দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা যেটা বলেছেন, হুম, হুম, আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখি, হুম, যাকে এই দায়িত্বটুকু দেওয়া হয়েছে হয়তো বা তার নেম এবং ফ্লেমে ওইভাবে একেবারে সে অনেক বড় অর্থনীতিবিদ, অনেক হুম। ইয়ে, কিন্তু তিনি যে একজন বিজ্ঞ লোক, তিনি যে একজন এক্সপার্ট, এই ব্যাপারে আমার মনে হয় বুঝতে বাকি নেই। লাস্ট তিনি অনেক জানেন, অনেক বুঝেন। লাস্ট আমি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে বলতে যেতেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি অন্তর্বর্তী সরকারের সময় এসেছিলেন, যে আহসান এইচ মনসুর, তাকে খুব আনসেরিমনিয়াস ভাবে বিদায় দিয়ে আপনারা আপনাদের একজন ব্যবসায়ী বিএনপি পন্থী লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছেন। এটাকে অনেকেই বলছিলেন যে এটা আসলে খুব ভালো উদ্যোগ হচ্ছে না, বা আপনারা আপনাদের মানে কি বলবো যে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এরকম করেছেন। আপনি এরকম দেখেছেন কিনা? আমাদের দর্শকদের মধ্যে অনেকে বলেছেন যে এনিভাই তো ভালো লোক, এনিভাই নিজে না করলেও অন্যের করাটা নিয়ে নিশ্চয়ই বলতে পারে, নাকি সেটা বলতে পারে কিনা না আমার না, সন্দেহ। আমি আমি এখনো বলি জি, যে যিনি যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হুম, হুম, তার এডুকেশন দেখেন, তার এক্সপিরিয়েন্স দেখেন, তারপরে তিনি যে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে হুম, তার খ্যাতি অর্জন করছেন। হুম, হয়তো তার বয়স কম, তার খুব বেশি বয়স নিয়ে তিনি এই মনসুর সাহেবের মতো বা অন্যান্য যারা এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তাদের মতো হয়তো বা এত নেম ফ্লেম তার ছিল না। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় তাকে খুব এক্সপার্ট মনে হয়েছে এবং অভিজ্ঞতা সম্পন্ন মনে হয়েছে। এবং বিএনপি